আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার বাচ্চা কাচ্চা? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। সব কিছু ঠিক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা ভাইয়াকে একটু জানাও। একটু কমেন্ট সেকশনে জানাও যে সব ঠিক আছে কিনা। একবারে সবাইকে ওয়ালাইকুম সালাম। ভাইয়া শুরু করেন। ভাইয়া শুরু করেন। হ্যাঁ ভাইয়া শুরু করে দিবে ইনশাল্লাহ। জাস্ট হচ্ছে তোমরা আমাকে জানাও যে সব ঠিক আছে কিনা, সাউন্ডটা ঠিক আছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা, এটা একটু ভাইকে জানাও। আর আমরা কি সবাই শেয়ার দিছি, এটা একটু জানাও। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ক্লাস কিন্তু আমি নিব না, আমার দেখে ভাবিস না ভাই ক্লাস নিবে। ঠিক আছে, এটা না। ক্লাস তোর এক ওয়ান অ্যান্ড অনলি, ঠিক আছে, অলরাউন্ডার। মাইকিং করা উচিত। কে নেবে বল? তোর তানভীর ভাই নেবে। আর তোর তানভীর ভাইয়ের স্পেশাল কোয়ালিটি যেটা, সেটা কি, যে তোমাকে শুধু কোশ্চেনটা সলভ করাবে না, বা আমাদের ব্রাদার সাজেশনের এটাই হচ্ছে মেন মোটো, যে আমরা শুধু কোশ্চেন সলভ করাবো না, তোমাকে বুঝাবো যে কোশ্চেন কীভাবে আসে, কোশ্চেন কীভাবে আনসার করতে হয়। ঠিক আছে? ইভেন যে বাংলা ইংরেজি যে তোমার ভীতি আছে, এটা যেন তোমার দূর হয়। তো আমার বিশ্বাস তুমি ক্লাসটা করলে তোমার সবটাই দূর হবে। সো এই কারণে কী করতে হবে, একটু শেয়ার করতে হবে, তাই না বলো? আর তোমার তানভীর ভাই তো জানো একটু অভিমানী মানুষ। তাহলে কি করবে, যদি শেয়ার টিয়ার না দেশ, পোলাওয়ান বেশি না আস, তাহলে কি হবে, ভাই দেখবি ক্লাস নিতে পারবে না, চেহারা মুখ কালো হয়ে যায়। ঠিক আছে? তো এই কারণে কি করতে হবে, তাড়াতাড়ি সবাই শেয়ার ডান চাই, আমি সবার শেয়ার ডান চাই। শেয়ার ডানটা দেখতে যাচ্ছি আমি, সবগুলাই বাচ্চা কাচ্চা শেয়ার ডান দেখতে যাচ্ছি। এই তো কে বলছে, উম্মে হাবিবা শেয়ার ডান, মাশাআল্লাহ। ফারিয়া সুলতানা বান্না শেয়ার ডান। আফরিন শেয়ার ডান। বাচ্চা কাচ্চা অস্থির। ভাই ক্লাস কি রেকর্ড থাকবে? না, রেকর্ড থাকবে না, ক্লাস করতে হবে। হ্যাঁ, ক্লাস করতে হবে। আরিফ ইসলাম শেয়ার ডান। ফারিয়া ইসরাত ডান। মাহিমা খানাম ডান। থ্যাংক ইউ সো মাচ সবগুলাকে। ঠিক আছে। আচ্ছা, মাসুদ রানা ডি ইউনিটে ফোর্থ শিফট চন নেই হো, ভাই আসতে পারে। লাবণ্য সাইড শেয়ার ডান। লাইভ কি পরে রিমুভ দেওয়া হবে? ক্লাস না করলে তো তানভীর ভাই যদি বিরক্ত হয় তাহলে রিমুভ করে দিতে পারে। আরফিন শেয়ার ডান। আচ্ছা, তামিমা শেয়ার ডান। ঠিক আছে। বাচ্চা কাচ্চা তোদেরকে আসলে তোর তানভীর ভাই তো আমার লাভটা এখন শিখাইতে পারলো না, তোদেরকে আমি লাভ দিতাম। এই যে এটা ঠিক আছে, এটা হচ্ছে ভালোবাসা, যারা হচ্ছে শেয়ার ডান লিখছো। ঠিক আছে। আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে, সিইউ এর জন্য ফিজিক্স নিয়েন। হ্যাঁ ফিজিক্স নিব, কালকে হয়তো বা ফিজিক্স ক্লাস থাকতে পারে, টেনশন করো না, আমরা সব ক্লাসই নিব ইনশাল্লাহ, চেষ্টা করবো। শেয়ার ডান। ওকে। তাসলিমা ইসলাম, আবিদা রাইহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুরাইয়া তন্নি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে, ভাইয়া শুরু করেন। হ্যাঁ শুরু করবো, 1 মিনিট। তো তানভীর ভাই আসুক, আমার দিয়ে শুরু করতে যাস না তো তানভীর ভাই দিয়া। আমি আমি করলে তো থাকবি না, আমি জানি। এই কারণে তো তানভীর ভাইয়ের নিয়ে আসতেছি, ওয়ান অ্যান্ড অনলি তানভীর ভাই। অর্গানিক থেকে একটা ক্লাস নিয়েন। হ্যাঁ অর্গানিক থেকে আমি নিব, আমি অনুশীলনী শুরু করবো 2-1 দিনের ভিতরে। হ্যাঁ পিডিএফ দিয়েন। ও হ্যাঁ, ভালো ভালো কথা, পিডিএফটা এটা লিঙ্কে আমি অ্যাড করে দেবো নাকি? পিডিএফ লিঙ্ক, পিডিএফ দিয়ে দিব, ওই পিডিএফ দিয়ে দিব, প্যারাই পিডিএফ দিয়ে দেওয়া হবে। আমি এটার লিঙ্কেই দিয়ে দিব হয়তো বা। আর যারা বাচ্চা কাছে শেয়ার দিচ্ছ, তাদের জন্য হচ্ছে পিডিএফ লিঙ্কটা মেইনলি। আর যারা শেয়ার দেশ নাই, তাদের জন্য পিডিএফ নাই। আপনাদের লাভটা সুন্দর হয়েছে ভাই। কেমিস্ট্রি ক্লাস চাই। হ্যাঁ কেমিস্ট্রি শুরু হবে ইনশাল্লাহ। কেমিস্ট্রি আজকে রাতে তো একটা আছে, এরপরে শুরু হবে, আজকে রাতে আছে। হ্যাঁ আবার এসএস নেই। ও হ্যাঁ, আমার এসএস নেই, পোস্টটা আমার নামে করবি কালকে। অস্থির হয়েছে, আমার নামে সব পোস্ট। কে? তানভীর ভাই, তানভীর ভাইয়ের বিল নেই। জিকে ক্লাস নিয়েন। হ্যাঁ ডেন্টালের জন্য জিকে ক্লাস দেখি আমরা শুরু করবো, সবই নিব। আসলে সারাদিনই আমরা কাজ করি, আমাদের বোর্ড হচ্ছে একটা। ঠিক আছে, আমরা ঘুম টুম না পেয়েও ভিডিও বানাই, ক্লাস নেই। হ্যাঁ বুঝছো কি না? হুম ঠিক আছে। জেএনএর রিটেন ক্লাস করাবেন কবে? জেএনএর রিটেন ক্লাস করাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ করাবো। কোনটা থেকে কি থেকে কি করবো আমি বুঝি না আসলে। বোর্ড যদি 2টা থাকতো তাহলে একটা দিত তানভীর ভাই ক্লাস নিত, আর একটা আমি নিতাম। ঠিক আছে, গরিব তারা এই কারণে কৃষি কৃষি গুচ্ছে ভর্তি হস না কিন্তু লা কই গেল এটা কই। এই আমাদের জিএসটি প্লাস এগ্রি, জিএসটি প্লাস এগ্রি এটাতে ভর্তি হ, তাইলে হচ্ছে বোর্ড আরেকটা কিনবো, সারাদিন ক্লাস চলবে, 2 ভাই মিলে 3 ভাই মিলে ক্লাস নিব। ঠিক আছে, একদিনই ফিজিক্স কেমিস্ট্রি সব ক্লাস চলবে। এগ্রি স্টার 5.0। ঠিক আছে। সো এটা 1699 টাকা। বাচ্চা কাচ্চা যারা ভর্তি হও নাই, ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে। আর এটার ডেডিকেশন কি, এটাতে কেমনে পড়াবো, এটা নিয়ে তোমাদের চিন্তা না। ঠিক আছে, আমরা একটা মাত্র কোর্স করছি, একটা মাত্র কোর্স এটা। জাবির পরে একটা মাত্র কোর্স। কেন এটা করছি? আমি চাইলেই কিন্তু টাকা ইনকাম করতে পারতাম, আমি চাইলেই হচ্ছে, আমার বিশ্বাস, আমি যদি এখন ডেন্টাল কোর্সটা খুলে দিতাম, আমার অলরেডি মনে হয়
5,000+ আমার মনে হয় ঘুরতে গেছে ফ্রিতে। ঠিক আছে, আমি যদি অল্প খুবই ধর হচ্ছে 99 টাকা বা 100 টাকা 200 টাকা রাখতাম, ঠিকই ডেফিনেটলি আমি 1-2 হাজার স্টুডেন্ট পাইতাম। ঠিক আছে, যারা হচ্ছে চবি আর ডেন্টাল এগুলো নিয়ে যদি আমি কাজ করতাম তাহলে আমি টাকা পাইতাম, কিন্তু আমি টাকার দিকে তাকাই নি। আমি চাইছি যে না, আমার বাচ্চা কাচ্চাগুলো যারা আছে, আমার ব্রাদার সাজেশনে যারা হচ্ছে বিশ্বাস করছে, বা ব্রাদার সাজেশনে যারা হচ্ছে কি করে, যাদের ট্রাস্ট আছে যে না ভাইয়ারা ভালো কিছু করবে, ভাইয়ারা আমাদের জন্য করবে, ভাইয়ারা আমাদের সাথে আছে, জাস্ট এই বিশ্বাসটার জন্য আমরা ফ্রিতে করাচ্ছি। আর এটাতে কেন দিছি, কারণ এটাতে আমি একটা লেন্দি সময় পাবো, যে সময়টা আমি আমার সবটুকু উজাড় করে দিতে পারবো আমার বাচ্চা কাচ্চাগুলোকে। ঠিক আছে, কেন আমি সবসময় একটা কথা বড় ভাইয়ের মতো চিন্তা করছি আমি, যে না এই জায়গায় আমি আমার বেস্ট এফোর্টটা দিতে পারবো। আমরা 3 ভাই প্লাস হচ্ছে আমার যে টিচার প্যানেলটা আছে, সম্পূর্ণ মিলে আমরা কি করতে বেস্ট একটা ডেডিকেশন দিব, বেস্ট একটা আউটকাম নিয়ে আসবো। এই কারণে এই কোর্সটা খোলা। ঠিক আছে, আর কিছু টাকা পয়সা তো দরকার না, নিজে চলতে হবে না, না খেয়ে থাকবো। ঠিক আছে, গরিব ডাল ভাত খাওয়ার জন্য হলে তো কিছু টাকা পয়সা দরকার। 300 নাই, 350 নাই, 500 নাই। ঠিক আছে নে, চবির বাংলা ইংরেজি পড়াচ্ছি, বুঝলাম না। আমি ঘুম থেকে উঠে আসছি, এসে আর খাইনি পর্যন্ত। ঠিক আছে, আমার ঘুম বাদি গেছে, আমি তুমি বসতে যে হলো ওই বললাম সব কিছু করে হেরা 2:10 মনে হয় একটু জাস্ট চোখ বন্ধ করছি, আর 3টা দিকে উঠেছি, 3টা দিকে উঠে গেছি। কৃষির জন্য ক্লাস শুরু হবে হ্যাঁ 21 তারিখের পর। সামনে এখন চবি আর ডেন্টাল নিয়ে বেশি চিন্তা করো, কাজ করো, এই দুইটা নিয়ে কাজ করো। চবি আর ডেন্টাল নিয়ে কাজ করো। তোমার দায়িত্ব ব্রাদার সাজেশন নিছে। ঠিক আছে, তোমারে আমার কথা হচ্ছে 24 পর্যন্ত আমি তোমারে পাবলিক বানাইতে চাই। আমার ওখানে যতগুলো স্টুডেন্ট রেগুলার ক্লাস করে তারা 24 পর্যন্ত আর ডেন্টাল পর্যন্ত টিকা যাবে সব। এইটা হচ্ছে আমার টার্গেট। আমার কোর্সে ভর্তি হয়ে এটাও আমি চাই না। সত্যি কথা, তুমি জাহাঙ্গীরনগর আমার সাথে যেই বসে ভাই আপনাদের এগ্রি করছে, আমি কইছি তোমার জন্য আমি এই কোর্স চালাচ্ছি না, তুমি আমার স্টুডেন্ট, তুমি চান্স হয়ে যাবে জাহাঙ্গীরনগর। ঠিক আছে, এরপরটা পরে যারা জানে না ব্রাদার সাজেশন তাদেরকে জানানোর জন্য আমি হচ্ছে কোর্সের কথা বলছি। সো আমি চাই আমার বাচ্চা কাচ্চা ডেন্টাল জমিতে হয়ে যাবে, এরপরে রিল্যাক্স আমরা কাজ করবো হচ্ছে জিএসটি প্লাস এগ্রি নিয়ে। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে না আমি হচ্ছে এক্সট্রা একটা পজিশন করতে চাই, বা আমি চট্টগ্রামে এত দূরে পড়বো না, ঠিক আছে, তখন তুমি এটা করতে পারো। বুঝতে পারছি কিনা? আচ্ছা একটু বলে দিই, চট্টগ্রাম নিয়ে তোমরা বলছো বাংলা, বাংলা তানভীর ভাই আজকে বলবে বাংলা ইংরেজি। ঠিক আছে, আমরা হলো আজকে একদম 2022 সেশন, ঠিক আছে চলে যাও 22 সেশনটা আজকে সলভ করবো। আমরা একটা মোবাইল দিয়ে যাবো একটু অল্পের জন্য, ওটাতে কোনো কাজ আছে, কাজ না থাকলে দিয়ে যাবো, ভাত খাওয়া তুমি, ওটা আমার একটা কাজ আছে। বুঝছো কিনা? আর ডেন্টাল সিইউ এর জন্য আমাদের একটা ফ্রি কোর্স লিংক দেওয়া আছে উপরে, এটাতে প্রায় 5,000 প্লাবন যুক্ত হয়ে গেছে, এটাতে যুক্ত হবা। আর এক্সাম লিংক তো আজকে দেই, কবে থেকে পরীক্ষা? আচ্ছা, এক্সাম লিংক কালকে থেকে দেওয়া হবে, কালকে থেকে দেওয়া হবে। হ্যাঁ, আমরা ওখানে একটা টেলিগ্রাম গ্রুপ, আমাদের পাবলিক টেলিগ্রাম গ্রুপ টাইপ করে দেবো, টেলিগ্রামে এক্সামগুলো হবে। ঠিক আছে, হ্যাঁ টেলিগ্রাম গ্রুপে এক্সামগুলো হবে। হ্যাঁ সবাই একটু জয়েন হয়ে যাও, সবাই একটু জয়েন হয়ে যাও। কি অবস্থা বাচ্চা কাচ্চারা? আসসালামু আলাইকুম, আমি তানভীর ভাইয়া চলে আসছি তোমাদের বাংলা ভীতি ইংরেজি ভীতি সব দূর করার জন্য। ঠিক আছে, বাংলা ইংরেজি কিভাবে ছবিতে চান্স পাওয়াইতে হয়, কিভাবে ছবিতে ফেল ঠেকাইতে হয়, কিভাবে ছবিতে টপ করতে হয়, সেটা তানভীর ভাই দেখাবে। ঠিক আছে, তানভীর ভাইয়ের সাথে থাকো। আমি বলছি বাংলা নিয়ে কোনো চিন্তা নাই, বাংলা প্রশ্ন সলভ করাবো, ইংরেজি প্রশ্ন সলভ করাবো, বাংলা সিরিজ দিব, ইংরেজি সিরিজ দিব। কেন? আমার সাথে একসাথে কাজ করে যেতে হবে। ঠিক আছে, আমি যেটা বলছি, আমার সাথে তুমি যদি যাও, বিশ্বাস করো, এইটুকু বিশ্বাস রাখবে, বাংলা তোমার 3 ঢাকায় থেকে আটকাবে না রে ভাই, 3 জীবনে ঠেকবে না। এখন ছবির ব্যাপারটা বুঝতে হবে, ছবিটা হলো কি আছে আমার, বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, ম্যাথ আছে। এই 4টা থেকে যে কোনো 3টা তাকানো যায়। ধরো কেউ ম্যাথ পারো না, সে ম্যাথ বাদ দিবা, কেউ ফিজিক্স পারো না, সে ফিজিক্স বাদ দিবা, কেউ কেমিস্ট্রি পারো না, কেমিস্ট্রি বাদ দিবা, বায়ো তো তোমরা মোটামুটি পারো, মোটামুটি এটা বাদ দিও না, তানভীর জিনিস বাদ দিবা কেন? তাহলে 4টা থেকে তোমাকে 3টা তাকাইতে হবে। আরেকটা কি আছে ভাই, বাংলা আর ইংরেজি। বাংলা ইংরেজি আগে জানতে হবে যে কি দেখাবো আমরা, বাংলা আর ইংরেজি। ভাই বাংলা ইংরেজিতে 25, এর মধ্যে বাংলায় কমপক্ষে 3, ইংরেজিতে কমপক্ষে 4 হইতে হবে। নেগেটিভ নেবার নেওয়ার কিছু নাই, মানে 3টা হইতেই হবে, 4টা হইতে হবে, 4টা হইলেই হলো। আর এটার 15-র মধ্যে 4 পেতে হবে, 10-এর মধ্যে 3 পেতে হবে। আমার ক্লাসে যদি কেউ থাকে, সে 3 যদি না পায়, মানে এটা হইতেই পারে না, এটা হইতেই পারে না। বুঝতে পারছি এটা কি বলছি, এটা হইতেই পারে না। সাউন্ড নাই, এই বাচ্চা কাচ্চারা সাউন্ড নাই। এই সাউন্ড নাই, সাউন্ড নাই, আকাশ বলছে সাউন্ড নাই। বাকিটা একটু আমাকে জানাও সাউন্ড আছে কিনা, সাউন্ড আছে কিনা একটু জানাও। বললাম কেউ কিছু বলে না। সাউন্ড আছে কিনা একটু জানো না। কি ব্যাপার?
আছে তো, তাহলে কি আবার কমেন্ট করস তোর? ঠিক আছে, তাহলে কি বলছি, তাহলে একটু জাস্ট সামারি করে আমি শুরু করতেছি। তাহলে ছবিতে বাংলায় তোমাকে 3 পেতে হবে, ইংরেজিতে তোমাকে 4 পেতে হবে। বলতে পারো ভাই নেগেটিভ খাওয়ার পর না, নেগেটিভ পজিটিভ ব্যাপার না, নেগেটিভ পুরো ফুল মার্ক থেকে যাবে। তোমাকে বাংলায় 10টা বাংলা থেকে 3টা বাংলা হইতে হবে, তোমাকে 15টা ইংরেজির মধ্যে 4টা ইংরেজি হইতে হবে। নেগেটিভ কটা খাইছে ব্যাপার না। ধরো তোমার কথা তুমি 10টাই দেখাইছো, তোমার 7টা ভুল গেছে, 3টা হলো তোমার হয়েছে, তাইলেও তুমি পাস। 15টা ইংরেজির মধ্যে তুমি 15টাই দেখাইছো, তোমার হলো কি ভাই 11টা ভুল গেছে, 4টা হয়েছে, তাও তুমি পাস। বাকি তুমি নাম্বার তোমার অটোমেটিক তুলবা। ওকে, ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ বায়োলজি এগুলোতে 3টা থাকবা। ঠিক আছে ভাইয়া, কি বলছে ডেন্টাল সিও এর জন্য আমাদের এক্সাম কালকে থেকে শুরু হবে, যেটার একটা ফ্রি গ্রুপ লিংক দেওয়া আছে, এটাতে অ্যাড হবা। ওকে, কালকে থেকে এক্সাম শুরু হবে। তারপর জিএসটি এগ্রির জন্য একটা কোর্স আছে যেটার নাম 1699 টাকা, যেটা তানভীর ভাইরা কলিজা দিয়ে পড়ায়, কলিজা দিয়ে পড়াবে। আর আমাদের একটা টেবিল কন্টেস্ট চলতেছে, যেটাতে করলে আমরা বলছি 1000 টাকা প্রাইজ মানি ফার্স্ট যে হবে। ঠিক আছে, পাশাপাশি আমাদের টোটাল এই কোর্সটা ফ্রি থাকবে। আর সেকেন্ড যে হবে তার জন্য 800 টাকা প্রাইজ মানি, এটা 50% ডিসকাউন্ট। থার্ড যে হবে তার জন্য 500 টাকা প্রাইজ মানি, তার জন্য কি আমাদের এটাও 50% ডিসকাউন্ট। কিভাবে হবে, তার লাইক কমেন্ট শেয়ার, যত বেশি লাইক মানে যত বেশি শেয়ার করবে তারটা তত বেশি কাউন্টেবল হবে। আর বিচারকের উপরে থাকবে 50%। যার যে টেবিল, যে যেখানে পড়ছো, পার্টিতে, চটিতে, বিছানায়, টেবিলে, যার যে পছন্দের জায়গা, যে ছোটবেলা থেকে এতটুকু সময় ওই জায়গায় ব্যয় করছো, সেই জায়গাটা সুন্দর মধ্যে তুমি এক্সপ্রেস করবে। ওকে, চলো আমরা চলে আসি বাংলায়। বাংলা নিয়ে তোমাদের অনেক ভীতি কাজ করে, তানভীর ভাই আজকে ভীতিগুলো দূর করাবে। 1 নাম্বার মাইকেল মধুসূদন দত্ত। এইবার তুমি মাইকেল মধুসূদন দত্ত থেকে একটা প্রশ্ন তুমি পাবা ইনশাল্লাহ। কি বলছো বলো তানভীর ভাই? মাইকেল মধুসূদন দত্ত থেকে একটা প্রশ্ন তুমি পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, কি বলছি বলো? হ্যাঁ এখন ঠিক আছে। ওরিতে কোনো বাস নাই, ওটাতে তুমি যা পাও, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, এই 4টার মধ্যে 3টা দেখাবা, 75 তুমি যা পাও। তোমাকে চান্স পেতে হবে। গত বছর কাটমার্ক ছিল 66, খুবই অনেক বেশি। ঠিক আছে, অনেক বেশি, কারণ ছবিতে প্রশ্ন সহজ হয়, ছবিতে প্রশ্ন কি হয় সহজ হয়, যেন নাম্বার বেশি ওঠে, এই জন্য তোমাকে ভালো পাইতে হবে। 100তে 66 এবং কি 120-এ কত পাইছিল, 120-এ 87 পাইতে হয়েছে, অনেক বেশি, অনেক। ঠিক আছে, সো ভালো মতো পড়াশোনা করতে হবে। কি করতে হবে? ভালো মতো পড়াশোনা করতে হবে। মাইকেল মধুসূদন দত্ত থেকে প্রশ্ন আসবে, আবারও বলে দিলাম, আমার কথা শুনে যাও, পরীক্ষায় যাবা, মাইকেল মধুসূদন দত্ত একটা প্রশ্ন আসবে, কাজী নজরুল একটা প্রশ্ন আসবে, রবীন্দ্রনাথ একটা প্রশ্ন আসবে, ঠিক আছে, জসিমউদ্দিন একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, এরকম বা তোমার যে কি বলে, তোমার যে অপরাজিতা আছে প্রশ্ন আসবে, লালু সালু আছে প্রশ্ন আসবে। ঠিক আছে, এইগুলো যদি ভালো মতো কেউ পড়ে যায়, তার প্রশ্ন কেউ ঠেকাতে পারবে না। আর গ্রামার থেকে হলো প্রশ্ন আসবে, তার মানে মোট 10 নাম্বারের মধ্যে 5 নাম্বার ফার্স্ট পেপার থেকে আসবে, 5 নাম্বার সেকেন্ড পেপার থেকে আসবে, এটাই নিয়ম। 5 নাম্বার ফার্স্ট পেপার, 5 নাম্বার কি সেকেন্ড পেপার থেকে আসবে। মোটামুটি যেগুলো বলছি এগুলো যদি কেউ ভালো মতো পড়ে যায়, আর তানভীর ভাই এগুলো সিরিজ আকারে আস্তে আস্তে দেওয়া শুরু করবে। মাইকেল মধুসূদন দত্ত দিবে, রবীন্দ্রনাথ দিবে, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস দিবে, ধ্বনি পরিবর্তন দিবে, বানান দিবে, সব দিবে। ওকে, আচ্ছা চলে আসো মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা। মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা, এটা কে লিখছে? ইংলিশ পড়াবো, আজকেই তো ইংলিশ আছে পোলাপান, আজকে ইংলিশ আছে। এই যে দেখো, এই যে ইংলিশ, যারা ভয় পাইতেছো দেখো, এই যে ইংলিশ আছে। ঠিক আছে, আজকে ইংলিশ পড়াবো। আগে বাংলা শেষ করতে দাও, ইংলিশ পড়াবো। ঠিক আছে, বাংলা শেষ করতে দাও, ইংলিশ পড়াবো। বাংলা শেষ করলে ইংলিশ পড়াবো। এখন আসো মাইকেল মধুসূদন দত্তের কি বলছি, মাইকেল মধুসূদন দত্তে চলে আসো। এটার আনসার বলো। বাংলা ইংলিশে একটা ভুল গেলে কি, বাংলা ইংলিশ থেকে না, এটা তো বারবারই বললাম, নেগেটিভ যাবে ফুল মার্ক থেকে, নেগেটিভ কই যাবে, নেগেটিভ থাকবে ফুল মার্ক থেকে, মানে মুড থেকে নেগেটিভ যাবে, মুড থেকে। ঠিক আছে, পাস করার জন্য 3 পাইলেই হবে, 7টা মাইনাসের জন্য তোমার টেনশন করার দরকার নাই। ঠিক আছে, ওইখানে তোমার 11টা মাইনাসের জন্য তোমার টেনশন করার দরকার নাই। তোমাকে 3 আর 4 মানে 4টা কারেক্ট হয়ে যাবে, 3টা কারেক্ট হয়ে যাবে, শেষ। মাইকেল মধুসূদন দত্তে চলে আসো। মাইকেল মধুসূদন দত্ত, সেটা বলো মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, ওনার কাব্যগ্রন্থগুলো ইনফিনিটি স্টার, ওনার কাব্যগ্রন্থগুলো আমরা চাই শুধু প্রশ্ন আনসার করবো না, সবার আগে বসো বঙ্গভাষা। এটা কি, এটা একটা গাথা, গীতিকা, এলিজি বা হলো চতুর্দশপদী। ঠিক আছে, কি বলছি, এলিজি মানে কি শোক কবিতা, এলিজি মানে শোক কবিতা না, তার মানে শোক কবিতা না, গীতিকা না, গাথা না। ঠিক আছে, এখন তার আগে আসো তার কি কাব্যগ্রন্থগুলো আছে, পরীক্ষায় প্রশ্ন পাবা ইনশাল্লাহ। কাব্যগ্রন্থগুলো আছে কি প্রশ্ন পাবা, মনে রাখবা ব্রতিবীজ। কি বলছি, ব্রতিবীজ মনে রাখবো। কি মনে রাখবো? ব্রতিবীজ মনে রাখবো। কি আছে, ব দিয়ে কি ব্রজাঙ্গনা, ঠিক আছে। তি দিয়ে কি, তিলোত্তমা সম্ভব কাব্য। কি বলছি, তিলোত্তমা সম্ভব কাব্য। বি দিয়ে কি, বা বি দিয়ে হলো বীরাঙ্গনা। ঠিক আছে, বীরাঙ্গনা। চ দিয়ে কি, চতুর্দশপদী কবিতা বলি। কি বলছি তানভীর ভাই বলো, তাহলে বলছি কাব্যগ্রন্থগুলো কেমনে মনে রাখবো,
কাব্যগ্রন্থগুলো কেমন মনে রাখবো? কাব্যগ্রন্থগুলো কেমন মনে রাখবো? কাব্যগ্রন্থগুলো মনে রাখবো আমরা কি? ব্রতিবীজ। ব্রতিবীজ, ব্রতিবীজ, ব্রতিবীজের কি ছিল? ব্রতিবীজের ব দিয়ে ছিল কি? ব্রজাঙ্গনা, আর তি দিয়ে ছিল তিলোত্তম সম্ভব, বি দিয়ে ছিল বীরাঙ্গনা, চ দিয়ে হলো চতুর্দশপদী কবিতা বলি। চতুর্দশপদী কবিতা বলি, ঠিক আছে? চতুর্দশপদী কবিতা বলি, ঠিক আছে? এই বুঝছো কিনা? এইটুক কে কে বুঝছো বলো? এইটুক কে কে বুঝছো? ভাইয়া কি বলছে? এটা সুন্দর করে হয় না? তাহলে কি বলছিলাম? ব্রতিবীজ, ব্রতিবীজ, ঠিক আছে? এগুলো কি? এগুলো হলো কাব্যগ্রন্থ। মনে রাখবা ইনশাআল্লাহ, এটুকু বিশ্বাস রাখো। মাইকেল মধুসূদন দত্ত থেকে একটা প্রশ্ন তুমি পাচ্ছ, মাইকেল মধুসূদন দত্ত থেকে তুমি একটা প্রশ্ন পাচ্ছ, ঠিক আছে? মাইকেল মধুসূদন দত্ত থেকে তুমি কি পাচ্ছ? একটা প্রশ্ন তুমি পাচ্ছ। তাহলে কি কি বলছি? কি কি বলছি বলো? কি কি বলছি? আমার সাথে সাথে বলো। ব্রজাঙ্গনা, 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 তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা, চতুর্দশপদী কবিতা বলি। একদম মুখস্থ। আমার সাথে সাথে বলো, আমার সাথে সাথে বলো। ব্রতিবীজ, ব্রতিবীজ, ব্রতিবীজ। ভাইয়া কি বলছে? মাইকেল থেকে যদি প্রশ্ন আসে, কাব্যগ্রন্থ থেকে যদি প্রশ্ন আসে, আমার স্টুডেন্ট তানভীর ভাই স্টুডেন্ট কেউ কি করবে না? এটা মিস করবে না। তাহলে তানভীর ভাই বলছে ব্রতিবীজ, ব্রতিবীজ। ব দিয়ে হলো ব্রজাঙ্গনা, তি দিয়ে তিলোত্তমা সম্ভব কাব্য, ব দিয়ে হলো বীরাঙ্গনা, চ দিয়ে হলো চতুর্দশপদী কবিতা বলি। এই যে চতুর্দশপদী কবিতা বলি, এটার প্রথম 6 অংশ, প্রথম 6 লাইন, প্রথম 6 লাইন এটাকে বলা হয় শতক। প্রথম 6 লাইন এটাকে বলা হয় শতক। আর দ্বিতীয় যে 8 লাইন, দ্বিতীয় যে 8 লাইন এটাকে বলা হয় হলো কি? অষ্টক। এটাকে বলা হয় কি? অষ্টক। খুবই ইম্পর্টেন্ট, অষ্টক। তার মানে মোট লাইন কয়টা? ভাই 6 আর 8 কত? 14। যেহেতু 14 লাইন বিশিষ্ট, 14টা মাত্রা থাকে, 14টা অক্ষর থাকে, সব কিছু 14। এই জিনিসটাকে বলা হয় সনেট। এই জিনিসটাকে বলা হয় সনেট। এই জিনিসটাকে কি বলা হয়? বাংলা সনেটের জনককে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সনেটের জনককে? মাইকেল মধুসূদন দত্ত। কয় অক্ষর বিশিষ্ট, কয় মাত্রা বিশিষ্ট? সব 14, ঠিক আছে? কয় লাইন বিশিষ্ট? সব 14। এর মধ্যে প্রথম যে 6 লাইন এরকে বলা হয় শতক, দ্বিতীয় যে 8 লাইন একে বলা হয় অষ্টক। অনেক আগে থেকে মনে হয় পড়ছো, বাট একটু নতুন করে বলবো। তাহলে চতুর্দশপদী কবিতা বলি, এটা ইনফিনিটি স্টার পরীক্ষায় আসবে, ঠিক আছে? তাহলে এইখানে যে আমার একটা কি দিছে? কবিতা দিছে। সেই কবিতাটার নাম কি? বঙ্গভাষা। এই কবিতার 14 লাইন, 14 লাইন, 14 মাত্রা, 14 অক্ষর, সব কিছু 14। তাহলে ভাই এটা কি কবিতা বলো? তোমরা আমাকে আনসার করো, বলো এটা কি কবিতা? এই বুঝছো কিনা? না গ্রুপ চেঞ্জের জন্য আপাতত কিছু নাই, ঠিক আছে? এইটুকু বুঝছো কিনা? আচ্ছা, এর সাথে সাথে কি আছে? তার একটা বিখ্যাত মহাকাব্য আছে। বিখ্যাত কি আছে? মহাকাব্য আছে। বিখ্যাত কি আছে? মহাকাব্য আছে, ঠিক আছে? বিখ্যাত মহাকাব্য। বাংলা মহাকাব্যের জনক কি বলা হয়? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেলে কি আছে ভাই? মাইকেলে কি আছে? মাইকেলে ম আছে। ওটার সাথে সাথে মনে রাখবো মেঘনাদ বধ কাব্য। কি মনে রাখবো? মেঘনাদ বধ কাব্য। কি মনে রাখবো? মেঘনাদ বধ কাব্য। এটা এক ধরনের মহাকাব্য। এটা এক ধরনের কি? প্রথম বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন চলে আসে, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কি? তাহলে ব্রতিবীজ, ব্রতিবীজ, ব্রতিবীজের সাথে মনে রাখবো মেঘনাদ বধ কাব্য, যেটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক একটা মহাকাব্য। কাব্যই না, শুধু মহাকাব্য, যেটাকে বর্ণনা করা যায় না, ঠিক আছে? যে কাব্যের বিস্তৃতি ব্যাপক, ঠিক আছে? যে কাব্য পৃথিবীব্যাপী বিস্তৃত, সেই কাব্যের নামে হলো মেঘনাদ বধ কাব্য। এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। কি বলছি? এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। আর 6 আর 8-এর ব্যাপারটা বুঝো নাই? আচ্ছা বলে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে আগে বলো আমার কাব্যগ্রন্থ কে কে বুঝছো? আর তার একটা ইংরেজি কাব্য ছিল। প্রথম যে ইংরেজি কাব্যটা ছিল তার নাম ছিল ক্যাপটিভ লেডি। একটু আমরা সাথে সাথে বলবো দ্য ক্যাপটিভ লেডি। দ্য ক্যাপটিভ লেডি। কি বলছি? দ্য ক্যাপটিভ লেডি, ঠিক আছে? দ্য ক্যাপটিভ লেডি, এটা তার প্রথম লেখক, প্রথম লেখা কি কাব্যগ্রন্থ। তাহলে উনি প্রথম কি করছিল? বিদেশে চলে গেছিল। বিদেশে চলে যায় ইংরেজিতে লেখা শুরু করছিল। পরবর্তীতে দেখে ইংরেজরা তাকে দাম দিচ্ছিল না। পরবর্তীতে সে আবার দেশে ফিরে আসে এবং দেশের মাটিতে এসে কি করে? সব কিছু তারা বিলিয়ে দেয়। তাহলে প্রথম যে কাব্যগ্রন্থ ছিল তার নাম ছিল ক্যাপটিভ লেডি। কি নাম ছিল? ক্যাপটিভ লেডি। আরেকটা আছে ভিশন অফ দ্য পাস্ট, ওটা পরীক্ষায় আসে না, বাট এটা মনে রাখলেই চলবে। তাহলে প্রথম যেটা তার নাম ক্যাপটিভ লেডি। এরপরে কি আছে? ব্রতিবীজ। মহাকাব্য কি আছে? মেঘনাদ বধ কাব্য। তাহলে কেউ যদি এইটুক শুধু মনে রাখে, তাহলে তার পরীক্ষায় ইনশাল্লাহ কমন পড়বে। তাহলে কি বলছি? কাব্যগ্রন্থ নিয়ে জাস্ট এই অংশটুকু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে তানভীর ভাই কি বলছে? তাহলে প্রথম কি বলছে? প্রথম বলছে হলো ক্যাপটিভ লেডি। বলবো একটু, ক্যাপটিভ লেডি এটা হলো প্রথম। ব্রতিবীজ, ঠিক আছে? ব্রতিবীজ। তারপর বলছি মেঘনাদ বধ কাব্য, এটা হলো প্রথম সার্থক মহাকাব্য। ব্রতিবীজ দিয়ে কি বলছে তানভীর ভাই? ব দিয়ে বলছে ব্রজাঙ্গনা। কি দিয়ে বলছে? ব্রজাঙ্গনা। তি দিয়ে বলছে তিলোত্তমা সম্ভব কাব্য। বি দিয়ে বলছে বীরাঙ্গনা। চ দিয়ে বলছে চতুর্দশপদী কবিতা বলি। এখন ভাইয়া চতুর্দশ মানে কি? চতুর্দশ মানে ভাইয়া 14।
এই যে 14টা, এটা 14টা লাইন থাকে, 14টা অক্ষর থাকে, 14টা মাত্রা থাকে, তাহলে উনি কতটা কি বলতে পারে আমার কাছে মানে খুবই অবাক লাগে। মানে একটা মানুষ কবিতা লিখতে দেয়া এত কিছু কিভাবে চিন্তা করছে যে 14 সব কিছু থাকবে। এইরকম কবিতা বলিকে বলা হয় চতুর্দশপদী কবিতা বলি। যে চতুর্দশপদীতে কবিতা বলি 2 পার্টে লেখা আছে, তাহলে প্রথম যে পার্ট ওইটা 6 লাইনে লেখা থাকে, পরের যে পার্ট ওইটা 8 লাইনে লেখা থাকে। ওই প্রথম 6 লাইনকে বলা হয় শতক, 6 থেকে শতক, আর পরের 8 লাইনকে বলা হয় অষ্টক। ঠিক আছে, পরের 8 লাইনকে কি বলা হয়? অষ্টক। এই শতকে কি হয়? ভাবের প্রকাশ ঘটে আর ভাবের পরিণতি ঘটে অষ্টকে। মানে ভাবটা এখানে শুরু হয় আর ভাবের পরিণতি ঘটে অষ্টকে। তুমি যে কোনো একটা কবিতা পড়লেই তোমার ভালো লাগবে। আমাদের সময় ছিল কপোতাক্ষ নদ, আমাদের সময় কি ছিল? কপোতাক্ষ নদ। এখন মনে আছে বঙ্গভাষা, এই বঙ্গভাষার সাথে আরেকটা মনে রাখবা, সেটা হলো কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ, কারণ তার বাড়ি ছিল কই? কপোতাক্ষ নদের তীরে। তাহলে কপোতাক্ষ নদ, বঙ্গভাষা, এগুলো সব চতুর্দশপদী কবিতা বলি। সব কি? চতুর্দশপদী কবিতা বলি। আমার কথায় তোমরা আমাকে কথা দাও, মাইকেল মধুসূদন দত্ত থেকে যদি কাব্যগ্রন্থ আসে তুমি পারবা কিনা? মাইকেল মধুসূদন দত্ত থেকে কাব্যগ্রন্থ আসলে পারবা কিনা? হ্যাঁ, ক্যাপটিভ লেডি, ঠিক আছে। এই বুঝছো কিনা? মাইকেল মধুসূদন দত্ত থেকে কাব্যগ্রন্থ আসলে পারবা কিনা? তানভীর ভাই বলছে কি, যদি প্রশ্ন আসে, এই যে আমি যেটা বলছি প্রশ্ন মুখস্থ করে লাভ নাই, আমি যেভাবে বলছি মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ আসলে আমার কোনো স্টুডেন্ট যাতে মিস না করে, একদম। এটা যদি কেউ মিস করো তাহলে একদম তানভীর বলছে গুলি করবে একদম, ঠিক আছে। তাহলে মাইকেল মধুসূদন দত্তের ক্যাপটিভ লেডি, ব্রতিবীজ, মেঘনাদ বধ কাব্য। ব্রতিবীজের মানে কি? চতুর্দশপদী কবিতা বলি যেটা আছে, এটাকে এই সনেট আকারে আমরা প্রকাশ করি। কি বলি? সনেট বলি। এই সনেটটাই কি? সনেটটার বাংলা সনেটের জনককে মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, কয় লাইনে? 14 লাইনের। প্রথম 6 লাইন শতক আর অষ্টক, শেষ। পরে চলে আসো। তাহলে আমরা এটা সব বলে ফেলছি। চতুর্দশপদী কবিতা বলি প্রথম উদ্ভব হয় ইতালিতে, ইতালিতে। ঠিক আছে, কে করছিল? পেত্রার্ক। কি করছিল? প্রথম সনেট এটা হলো পেত্রার্ক করছে। কি করছে? পেত্রার্ক। ঠিক আছে, নাম শোনার কথা, পেত্রার্ক। ঠিক আছে, এই পেত্রার্ক যে করছে এটা হলো প্রথম সনেট। তাহলে প্রথম যে সনেট উনি হলো পেত্রার্ক করছে। আর বাংলা সনেট, বাংলা সনেট যদি বলে, এই বাংলা সনেট হলো মাইকেল করছে। বাংলা সনেট কি করছে? মাইকেল করছে। ঠিক আছে, এই কবিতা বলিতে কি থাকে? 14টা চরণ থাকে, প্রত্যেকটা চরণে কি থাকে? 14টা অক্ষর থাকে, 14টা মাত্রা থাকে। এর মধ্যে প্রথম যে 8 লাইন, প্রথম যে 8 স্তবক, ও আমি কি উল্টা বলছি, সরি, প্রথম যে 8 স্তবক, 8 স্তবককে বলা হয় অষ্টক। ইস রে, উল্টা বলে ফেলছি। প্রথম, এটা শেষ আর কি। প্রথম হলো কি? প্রথম হলো 8, ঠিক আছে, আর শেষ হলো 6। ঠিক, মানে সবই ঠিক বলছি কিন্তু ঝামেলা বাজাইছে আর কি। প্রথম যে 8 লাইন এটাকে বলা হয় অষ্টক, প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, আর শেষ 6 লাইনকে বলা হয় কি? শেষ 6 লাইনকে বলা হয় শতক। ঠিক আছে, শেষ 6 লাইনকে বলা হয় কি? শতক। ঠিক আছে, 1865 সালে মাইকেল প্রথম বাংলায় সনেট রচনা করেন। ঠিক আছে, বঙ্গভাষা কবিতাটা প্রথম সনেট, বঙ্গভাষা কবিতাটা কি? প্রথম সনেট। এরকম আরেকটা সনেটের নাম কপোতাক্ষ নদ। এরকম আরেকটা সনেটের নাম কি? কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদ, এটা মনে রাখবা। এরকম আরেকটা সনেটের নাম কপোতাক্ষ নদ। ঠিক আছে, এই বুঝছো কিনা? এগুলো আসবে না, কে বললো তোমাকে? এটা প্রশ্ন, এটা হলো, আমি কিন্তু আজকে 22-23-এর প্রশ্ন পড়াচ্ছি। ঠিক আছে, 24-22-23-এর প্রশ্ন, এটা 24-22-23-এর প্রশ্ন। এগুলো আসবে না মানে কি? কি ধরনের কথাবার্তা? কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ? কোন শব্দটার প্রয়োগ শুদ্ধ? কোন শব্দটার প্রয়োগ শুদ্ধ? বলো, কোন শব্দটার প্রয়োগ শুদ্ধ? সবাই আনসার করবা। কোন শব্দটার প্রয়োগ শুদ্ধ? কোন শব্দটার প্রয়োগ শুদ্ধ? ঠিক আছে, কোন শব্দটার প্রয়োগ শুদ্ধ? কোন শব্দটার প্রয়োগ শুদ্ধ? তাড়াতাড়ি বলো, কোন শব্দটার প্রয়োগ শুদ্ধ? বলো বলো, বলো, তাড়াতাড়ি বলো। কোন শব্দটার প্রয়োগ শুদ্ধ? 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 কোন শব্দটার? সবই শুদ্ধ লাগে না, এটা সবই শুদ্ধ লাগা যাবে না। মনে রাখবা, মনে রাখতে হবে বিশেষ্যর পর, বিশেষ্যের পর যদি কি হয়? যদি বিশেষ্যর পর যদি তা, ঝ অথবা ব, তা জ অথবা ব, তা জ অরল জফলা,
এগুলো যদি থাকে তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে প্রত্যয়জনিত ভুল। কি হবে? প্রত্যয়জনিত ভুল। এগুলোকে বলা হয় প্রত্যয়জনিত ভুল। কি বলা হয়? প্রত্যয়জনিত ভুল। ভাই বুঝি নাই, দেখো আবার যদি বলি, ধরো তুমি একটা বৈশিষ্ট্য, এটা একটা বিশেষ্য বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের পরে জ ফলা আছে, এই জ ফলার পরে তা আনছ, এটা একটা প্রত্যয়জনিত ভুল। সৌন্দর্য, সৌন্দর্য এটা নিজেই একটা জিনিস, নিজেই একটা বিশেষ্য, ঠিক আছে। এরপরে তুমি কি আছে? কি আছে তোমার? রেফ আছে, ঠিক আছে, রেফ আছে, এরপরে তুমি তা আনছ, তার মানে এটা প্রত্যয়জনিত ভুল। আধিক্যতা, দেখো জ ফলা আছে, এরপরে তুমি তা আনছ, এটা কি? প্রত্যয়জনিত ভুল। তাহলে ব্যাপারটা হলো এরকম জ ফলা এরকম যদি থাকে, এগুলোর ক্ষেত্রে কি হয়? প্রত্যয়জনিত ভুল হয়। এখন ভাইয়া এটাও যে ঠিক ব্যাপারটা এমন না, এটাও কিন্তু আসলে ভুলই আছে, ঠিক আছে। আলটিমেট এটার আনসারই নাই, এটা হলো ব্ল্যাঙ্ক আনসার। তবে যদি তুমি কাছাকাছি আনসার দাগাইতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি সুন্দরতা দাগাইতে পারো, ঠিক আছে। যদি আমার কথা বলো, আমি কোনটা দাগায় আসতাম? আমি সুন্দরতা দাগায় আসতাম, ঠিক আছে। এই তিনটা একদম 100% ভুল, এটা 99% ভুল, সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক আনসার। বাট আমরা হলো কি, আমরা যেটা বললাম যে কি বলছি, একটা বৈশিষ্ট্যমূলক যখন জিনিস থাকবে, এরপরে যদি রেফ থাকে বা র থাকে বা জফলা থাকে, এগুলো যদি থাকে, এরপরে তুমি কখনো তা আনতে পারবে না। কি করতে পারবে না? তা আনতে পারবে না। মনে থাকবে, কি আনতে পারবে না? তা আনতে পারবে না, ঠিক আছে। তা আনতে পারবে না। কি বলছি বলো? তাহলে বৈশিষ্ট্যতা, সৌন্দর্যতা, আধিক্যতা এগুলোতে জফলা রেফ, ঠিক আছে, জফলা রেফ এগুলো যদি থাকে, তখন তা আনা যাবে না। তা আনলে যে ভুলটা হবে, এটাকে বলা হয় প্রত্যয়জনিত ভুল। আমরা তো নর্মালি ইউজ করি, কিন্তু আসলে এরকম ইউজ করা যাবে না। তোমাকে যদি বলি বাহুল্যতা, এই যে বাহুল্যতা, ভাই এটা ভুল কেন? এই যে জফলা আছে, এরপরে তা আনছি, এটা হইতে পারে না, এটা কি হইতে পারে না। তোমাকে যদি বলি সৌজন্যতা, তো তুমি আমার সাথে সৌজন্যতা করতেছ, তাহলে তুমি দেখলেই বুঝবা এগুলো ভুল আছে, ঠিক আছে। বানান শিখতে হবে, বানান ভালো মতো দেখতে হবে। সুন্দরতা মানে এখানে যদি বলো এটার অ্যাকচুয়াল আনসার ব্ল্যাঙ্ক, বাট আমরা যদি দাগায় আসি, তাহলে ডি দাগায় আসবো। দাগায় আসলে কি দাগায় আসবো? ডি দাগায় আসবো। দাগায় আসলে কি বলছি? ডি দাগায় আসবো। মনে থাকবে, এটা কি বলছি? কি প্রত্যয়জনিত ভুল। তাহলে কোনো নামের সাথে যদি কি বলছি, যে আমার যদি এইরকম রেফ, জফলা, র এগুলো যদি থাকে, এরপরে কখনো আমি তা জফলা আনতে পারবো না, জফলা আনতে পারবো না। মনে থাকবে, সৌজন্যতা ভুল, বাহুল্যতা ভুল, ঠিক আছে। এইভাবে তোমার যদি বলি, আর কি বলবো, তোমাকে বলতে পারি হলো সামঞ্জস্যতা এটাও ভুল, ঠিক আছে। সামঞ্জস্যতা এগুলো কি ভুল আছে, এই বুঝছো কিনা? তাহলে দেখো আমরা যদি বলি, তাহলে তানভীর ভাই কি বলছে, এখানে যদি আমরা আনসার বলি তাহলে ব্ল্যাঙ্ক, কারণ বৈশিষ্ট্য তার শুদ্ধ প্রয়োগ হলো বৈশিষ্ট্য, এরপরে কোনো তা থাকবে না। সৌন্দর্যতার শুদ্ধ প্রয়োগ হলো সৌন্দর্য, এরপরে তা থাকবে না। আধিক্যতার শুদ্ধ প্রয়োগ হলো আধিক্য, এরপরে তা থাকবে না। সুন্দরতার শুদ্ধ প্রয়োগ হলো সুন্দর, এটাকে কোনো কি থাকবে না? তা থাকবে না। সেই জন্য আমার আনসার ব্ল্যাঙ্ক। তবে যদি কাছাকাছি দেখাইতে চাও, সেক্ষেত্রে একটু যদি বলো যে দেখানো যায়, সেক্ষেত্রে সুন্দরতার দেখানো যাইতে পারে, বাট এই তিনটা জীবনেও কোনোদিন দেখানো যাবে না। এই তিনটা একদম 100% ভুল, ঠিক আছে। আমি বাংলা শিক্ষক না, বাট যতটুকু বাংলা জানি তোমাদেরকে সহজ করার ট্রাই করতেছি, ঠিক আছে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। প্রভাত শব্দের মধ্যে প্র কি? এটা মনে হয় সবার বলার কথা। প্রভাত শব্দের প্র কি? প্রভাত শব্দটির মধ্যে প্র কি? বলো, প্রভাত শব্দটির মধ্যে প্র কি? প্রভাত শব্দটির মধ্যে প্র কি? হ্যাঁ, আনসার ব্ল্যাঙ্ক দিলে ভালো, প্রভাত শব্দটির মধ্যে প্র কি? প্রভাত শব্দটির মধ্যে প্র কি? বলো তাড়াতাড়ি বলো, এইটা তাড়াতাড়ি বলো। প্রভাত শব্দের মধ্যে প্র কি? আমরা যদি প্র কি ধরি, প্র কি হচ্ছে শব্দের শুরুতে বসছে, তাহলে শব্দের শুরুতে বসে শব্দের অর্থ পরিবর্তন করছে, এরকম জিনিসকে আমরা কি বলি বলো? তাহলে একটা অব্যয়সূচক শব্দাংশ যেটা কি করে, শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করে, এরকম জিনিসকে আমরা কি বলি? বলো? হ্যাঁ, সবাই আনসার করবা। 354 জন দেখতেছো, সবাই আনসার করবা। প্রভাত শব্দের মধ্যে প্র কি? আমরা জানি উপসর্গ আছে তিন ধরনের, একটা হলো বাংলা উপসর্গ, একটা হলো সংস্কৃত উপসর্গ, ঠিক আছে, আরেকটা হলো বিদেশি উপসর্গ। আরেকটা কি বলছি? বিদেশি উপসর্গ। এখন ভাইয়া ঝামেলা বাজে কোনটায় কথা থাকে, মনে রাখবা বাংলায় আছে 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে, আমাদের বাংলা মাতৃভাষা দিবস, তার মানে বাংলায় থাকবে ভাই 21, তাহলে সংস্কৃতে কত? এক কম 20, আর বিদেশি তো আলাদা, ঠিক আছে। বিদেশি তো কি আলাদা, এগুলো মুখস্থ করতে হবে। উপসর্গ এবার একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। উপসর্গ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে। উপসর্গ মাস্ট পড়ে যাবা। চবিতে পরীক্ষা দিতে যাবা, উপসর্গ পড়ে না পড়ে যাবা না। চবিতে পরীক্ষা দিতে যাচ্ছ, উপসর্গ না পড়ে যাবা না, ঠিক আছে, মনে থাকবে। তাহলে কি বলছি, বাংলা উপসর্গ কয়টা ভাই? 21টা। সংস্কৃত উপসর্গ কয়টা? 20টা। বিদেশি উপসর্গ আছে, আমরা পরে পড়বো। তাহলে সংস্কৃত উপসর্গ যদি খেয়াল করি, সংস্কৃত উপসর্গগুলা কি মনে রাখবো? সংস্কৃত উপসর্গগুলা মুখস্থ করতে হবে। প্রপরা অপশমনী,
ঠিক আছে, আমার সাথে বলো প্রপরা অপশমনী, প্রপরা অপশমনী, বলো একটু প্রপরা অপশমনী, প্রপরা অপশমনী, অব অনু নির্দুর্বী, অব অনু নির্দুর্বী। আমার সাথে সাথে বলো, আমার সাথে সাথে বলো, কি বলছি? প্রপরা অপশমনী, প্রপরা অপশমনী, মুখস্থ করো একদম। প্রপরা অপশমনী, প্রপরা অপশমনী, অব অনু নির্দুর্বী, অব অনু নির্দুর্বী, প্রপরা অপশমনী, মুখস্থ করো একদম একদম। প্রপরা অপশমনী আমরা যে 19-এ মুখস্থ করছো অনেকে, এখন আমার তানভীর ভাইয়ের সাথে আবার নতুন করে মুখস্থ করো। প্রপরা অপশমনী, অব অনু নির্দুর্বী, অব অনু নির্দুর্বী, অব অনু নির্দুর্বী, অব অনু নির্দুর্বী। বলো এইটুকু। এটুকু লিখছ? তাহলে প্রপরা অপশমনী, অব অনু নির্দুর্বী, সুউৎপরিপতি, সুউৎপরিপ্রতি, কি বলছি? অব অনু, প্রপরা অপশমনী, অব অনু নির্দুর্বী, সুউৎপরিপ্রতি, সুউৎপরিপতি, সুউৎপরিপ্রতি, সুউৎপরিপ্রতি, অতিবিধিপি, অতিভিদিপি, 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 অতিভিদিপি উপা। ঠিক আছে, তাহলে কি বলছি দেখো, আমরা যে আরেকবার বলি, প্রপরা অপশমনী, অব অনু নির্দুর্বী, সুউৎপরিপ্রতি, অতিভিদিপি উপা, অতিভিদিপি উপা, অতিভিদিপি উপা, অতিভিদিপি, অতিভিদিপি উপা, অতিভিদিপি উপা। ঠিক আছে, এইটুক বলো, এইটুক বলো। ডিউতে রিটেন আসছে, এই বলো এইটুক। সংস্কৃত উপসর্গ, তানভীর ভাইয়ের সাথে বলো, প্রপরা অপশমনী, মুখস্থ করো। প্রপরা অপশমনী, অব অনু নির্দুর্বী, সুউৎপরিপ্রতি, অতিবিধিপি উপা, অতিবিধিপি উপা। ঠিক আছে, অতিবিধিপি উপা, একটু বারবার বলো, তাহলে মুখস্থ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। প্রপরা অপশমনী, মুখস্থ করো। এই বাচ্চাকে তারা বলো কার কার ডান হয়েছে। প্রপরা অপশমনী, অব অনু নির্দুর্বী, সুউৎপরিপ্রতি, অতিবিধিপি উপা, অতিবিধিপি উপা। ঠিক আছে, প্রপরা অপশমনী, অব অনু নির্দুর্বী, সুউৎপরিপ্রতি, অতিবিধিপি উপা। বলো মুখস্থ, বলো মুখস্থ, সবাই সবাই বলো, সবাই বাচ্চা কাচ্চারা সবাই বলো। কি বলছে তানভীর ভাই? বলছে, বলো তাড়াতাড়ি বলো। সংস্কৃত উপসর্গ কয়টা? 20টা। সংস্কৃত উপসর্গ কয়টা? 20টা। ঠিক আছে, বলো সবাই, বলো সবাই, সবাই বলো, সবাই বলো। তাহলে কি আছে ভাইয়া, আমরা যদি বলি তাহলে প্র একটা, পরা দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা। ঠিক আছে, এই দেখো অ দিয়া অতি, ঠিক আছে 15টা, অ দিয়ে হলো অবি 16টা, 17টা, 18টা, 19টা, 20টা। ঠিক আছে, তাহলে দেখো কি বলছি? প্রপরা অপশমনী, অব অনু নির্দুর্বী, সুউৎপরিপ্রতি, অতিভিদিপি উপা, অতিভিদিপি উপা। তাহলে অতি দিয়ে কি? অতি দিয়ে অতি, অতি দিয়ে অভি, অতি দিয়ে অধি, অতি দিয়ে অপি। এখান থেকে কিন্তু অনেকগুলা, এখান থেকে কিন্তু দেখো অতি, এখান থেকে দেখো অভি, এখান থেকে দেখো অধি, আর এখান থেকে দেখো অপি। ঠিক আছে, এখানে কিন্তু 4টা। ঠিক আছে, এখানে কি 4টা। এই ছোটোবেলাতে পড়ছো সেগুলা, কয়গুলো মুখস্থ করতে হবে। কি কয় মুখস্থ কেন করবো না? সংস্কৃত উপসর্গ পরীক্ষা আসবে, এটা তো এটা সারা জীবনের জন্য মুখস্থ করা উচিত রে ভাই। এটা ভবিষ্যতে তুমি বিসিএস দিতে গেলেও আসবে, এটা ভবিষ্যতে বিসিএস দিতে গেলেও আসবে। এটা তো 9, 10-এ মুখস্থ করার কথা, এটা তো আমি মুখস্থ করানোর কথাই না, তোমার এমনি মুখস্থ থাকার কথা। যারা 9, 10-এ বাংলা গ্রামার একটু জোলা পড়ছো তার তো মুখস্থ থাকার কথাটা, তার মুখস্থ থাকার কথা। ঠিক আছে, সংস্কৃত উপসর্গ 20টা, বাংলা উপসর্গ 21টা, এগুলো মুখস্থ থাকা লাগবে। একদম গল্পের মতো পড়াচ্ছি, খালি আমার সাথে গল্পের মতো করে বলো না 2-3 বার, তাহলে তো দেখবো হয়ে গেছে। প্রপরা অপশমনী, অব অনু নির্দুর্বী, একদম 2 লাইন করা। প্রপরা অপশমনী, অব অনু নির্দুর্বী, সুউৎপরিপ্রতি, সুউৎপরিপ্রতি, অতিবিধিপি উপা, অতিবিধিপি উপা, অতিবিধিপি উপা। ঠিক আছে, এর মধ্যে আশুবিনী হলো 2 জনেরই আছে। আশুবিনী, আশুবিনী এটা হলো বাংলাতেও আছে, এটা হলো সংস্কৃতেও আছে। আশুবিনী কি 2 জনের কাছে আছে। আশুবিনী কি আছে? 2 জনের কাছে আছে। এটা বাংলাতেও আছে, দেখো এখানেও আশুবিনী আছে, এখানেও কি আছে? আশুবিনী আছে। তাহলে আশুবিনী বাংলাতেও থাকে, আশুবিনী সংস্কৃতিতেও থাকে। ঠিক আছে, এই তাহলে কি বলছি? প্রপরা অপশমনী, অব অনু নির্দুর্বী, সুউৎপরিপ্রতি, অতিবিধিপি উপা, অতিবিধিপি উপা। ঠিক আছে, হ্যাঁ ভেরি গুড, ওকে। তাহলে এটা কি ভাইয়া? তাহলে দেখো যে আমরা প্র চলে আসছে, প্র। তাহলে প্র মানে কি ভাইয়া? এটা একটা উপসর্গ, এটা কি একটা উপসর্গ। তাহলে প্র উপসর্গ যুক্ত হয়। আরও উদাহরণ কি আছে? যেমন প্রভাব বলতে পারি, প্রখ্যাত বলতে পারি, প্রধান বলতে পারি, প্রগতি বলতে পারি, প্রতাপ বলতে পারি, প্রকৃষ্ট, প্রণত, প্রবুদ্ধ, প্রসাদ সব বলতে পারি। তাহলে সবগুলো কি আমার উপসর্গ। সপ্তাহ শব্দটা কোন সমাস? সমাস এইবার আসবে একটা ইনশাল্লাহ। সমাস,
সমাস থেকে সব পড়তে হবে, সমাস থেকে সব পড়তে হবে। বলো সপ্তাহ শব্দটা কোন সমাস দ্বারা সাধিত? সপ্তাহ শব্দটা কোন সমাস দ্বারা? এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রাদি সমাস পড়তে হবে, দীর্ঘ সমাস পড়তে হবে, নিত্য সমাস পড়তে হবে, অব্যয়ভাব পড়তে হবে, কর্মধারয় পড়তে হবে, কর্মধারয় পড়তে হবে, বহুব্রীহি পড়তে হবে। এগুলো পড়লে প্রশ্ন কমন পড়বা, ঠিক আছে? এগুলো পড়লে প্রশ্ন কমন পাবা। অব্যয়ভাব একটু কম ইম্পর্টেন্ট, বাট বাকিগুলো বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো সব ইম্পর্টেন্ট। বলো বলো পরেরটা বলো। তাহলে কি বলছি বলো? সপ্তাহ, সপ্তাহ, ঠিক আছে? তাহলে একটা সমষ্টি, সমষ্টিবাচক যদি কোনো সংখ্যা থাকে, সংখ্যাবাচক জিনিসের পরে যদি সমাহার থাকে, সংখ্যাবাচক জিনিসের পরে যদি সমাহার থাকে, এরকম জিনিসগুলোকে বলা হয় আমার কোন ধরনের সমাস? বলো, এরকম জিনিসগুলোকে বলা হয় আমার সমাস। কোন ধরনের সমাস? বাচ্চা কাচ্চারা বলো তো কোন ধরনের সমাস? সপ্তাহ শব্দটা কোন সমাস দ্বারা গঠিত? সপ্তাহ শব্দটা কোন সমাস দ্বারা গঠিত? সপ্তাহ শব্দ, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। সপ্তাহ শব্দটা কোন সমাস দ্বারা গঠিত? বাংলায় যদি জাস্ট তানভীর ভাইয়ের কথাগুলো শুনে যাও, বাংলা যদি তোমার কমন না পড়ছে পরে আমার বলো, বাংলা যদি তুমি সব না পারো পরে আমার বলো। সপ্তাহ শব্দটা কোন সমাস দ্বারা গঠিত? সপ্তাহ শব্দটা আমরা হলো কালকে বা অবশ্যই দিন আবার একটা বাংলা ইংরেজি ক্লাস নিব। তাহলে বাংলা ইংরেজি যদি আমরা একটু প্রশ্ন সলভ করতে পারি, ঠিক আছে? বাংলা ইংরেজি প্রশ্ন সলভ করতে পারলে বিশ্বাস রাখবা যে তোমার ছবিতে এই প্রিভিয়াস প্রশ্ন থেকেই মোটামুটি কি বলে, মোটামুটি তোমার দেখবা হলো ম্যাক্সিমাম বা 60% কমন পড়ছে, ঠিক আছে? প্রিভিয়াস প্রশ্ন থেকে। কিন্তু প্রিভিয়াস প্রশ্ন মুখস্থ করা যাবে না। পারবা, সব পারবা। সপ্তাহ কি বলছি? তাহলে ভাই সপ্ত অহের সমাহার কি বলছি? সপ্ত অহের সমাহার, সপ্ত অহের সমাহার। দেখো আমরা কি বলছি? কোনো সংখ্যার শেষে যদি সমাহার থাকে, কোনো সংখ্যার শেষে যদি সমাহার থাকে, যেমন 7টা অহের সমাহার, তখন তাকে বলি সপ্তাহ। তাহলে এটা দ্বিগু সমাস। কোন ধরনের সমাস? দ্বিগু সমাস। কোন ধরনের সমাস? দ্বিগু সমাস। 3 ফলের সমাহার ত্রিফলা, 3 ফলের সমাহার ত্রিফলা, 4 রাস্তার সমাহার চৌরাস্তা। আমরা পড়ছি পঞ্চভুজের সমাহার পঞ্চভুজ, ঠিক আছে? পঞ্চবাহুর সমাহার পঞ্চভুজ। তাহলে এরকম সংখ্যা আর শেষে যদি সমাহার থাকে, তাহলে এইরকম জিনিসগুলোকে বলি আমরা দ্বিগু সমাস। কি বলি? দ্বিগু সমাস। কি বলি? দ্বিগু সমাস। ওকে, ভেরি গুড, এটা সবাই পারছে, ঠিক আছে? দ্বিগু সমাসের আরো উদাহরণ কি আছে? দ্বিগু সমাসের আরো উদাহরণ কি কি আছে? দ্বিগু সমাসের আরো উদাহরণ কি কি আছে দেখো। দ্বিগু সমাসের আরো কি ধরনের আছে দেখো। 3 কালের সমাহার ত্রিকাল, ঠিক আছে? চৌরাস্তার সমাহার কি? মানে 4 রাস্তার সমাহার চৌরাস্তা, 3 মাথার সমাহার তে মাথা, শতাব্দের সমাহার শতাব্দী, পঞ্চবটের সমাহার পঞ্চবটি, 3 পদের সমাহার ত্রিপদী, 3 ফলের সমাহার ত্রিফলা, নবরত্নের সমাহার নবরত্ন, 3 তেপান্তর, 3 প্রান্তের সমাহার তেপান্তর, পঞ্চনদ, 5 নদের সমাহার পঞ্চনদ। তাহলে এগুলো কি আমাকে একটু দেখতে হবে। তাহলে দ্বিগু সমাস কারা? যে সমাসগুলো সংখ্যাবাচক শব্দ থাকবে এবং শব্দের শেষে কি থাকবে? সমাহার থাকবে। শব্দের শেষে কি থাকবে? সমাহার থাকবে। শব্দের শেষে সমাহার থাকবে। কোন বানানটা সঠিক? কোন বানানটা সঠিক? বলো কোন বানানটা সঠিক? কোন বানানটা সঠিক? খুব ইম্পর্টেন্ট। কোন বানানটা সঠিক? ঠিক আছে, কোন বানানটা সঠিক? তাড়াতাড়ি বলো কোন বানানটা সঠিক? কোন বানানটা সঠিক? খুবই ইম্পর্টেন্ট। কোন বানানটা সঠিক? তাড়াতাড়ি বলো তো দেখি। বাচ্চা কাচ্চারা বানান থেকে প্রশ্ন আসবে, বানান পড়তে হবে, বানান পড়তে হবে, বানান না পড়ে যাওয়া যাবে না। কোন বানানটা সঠিক? বলো কোন বানানটা সঠিক? কোন বানানটা সঠিক? তাড়াতাড়ি বলো কোন বানানটা সঠিক? কোন বানানটা সঠিক? তাড়াতাড়ি বলো কোন বানানটা সঠিক? ঠিক আছে, আনসার করো, আনসার করো, দ্রুত আনসার করো, দ্রুত আনসার করো বাচ্চা কাচ্চারা। সবাই টেবিল কন্টেস্টে অংশগ্রহণ করবা, সবাই টেবিল কন্টেস্টে অংশগ্রহণ করবা। টেবিল কন্টেস্টে অংশগ্রহণ করলেই আমাদের কোর্স ফি তোমার জন্য 200 টাকা ছাড়, 1499 টাকা। যার যেটা ভালো লাগে, যার যেটা ভালো লাগে। আর গুচ্ছ কৃষি গুচ্ছ ভর্তি হয়ে যেতে পারো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, এটুকু বিশ্বাস রাখতে পারো। ব্রাদার্স সেশন কলিজা দিয়ে পড়ায়, ঠিক আছে? তার কি বললাম, কালকে সারা রাতকে ভিডিও বানাইছি, সকালে ঘুমাইছি, অল্প একটু ঘুমাইছি, দুপুরে আবার উঠে গেছি, ঠিক আছে? উঠে আবার হলো ওই ভিডিও বানানো শুরু করছি, ভিডিও আপলোড দিছি, ক্লাস নিতেছি। তো এইটাই চলে প্রতিদিনের রুটিনই এটা, ঠিক আছে? অন্য কোনো রুটিনের মধ্যে নাই আমরা। ওকে, তাড়াতাড়ি বলো। এই এটা বলতেছো না কেন? টেবিল কন্টেস্ট কিছুই না, জাস্ট ব্রাদার্স সেশন যে গ্রুপটা আছে, বিএস যে একটা গ্রুপ আছে, ব্রাদার্স সেশন লেখা একটা গ্রুপ আছে, ওই গ্রুপে হ্যাশট্যাগ টেবিল কন্টেস্ট, হ্যাশট্যাগ টেবিল কন্টেস্ট, হ্যাশট্যাগ হলো ব্রাদার্স সেশন লেখা, ব্রাদার্স সেশন লেখা তোমার একটা অনুভূতি আর তোমার যে পড়ার টেবিলে যে সুন্দর চিত্রটা আছে, সুন্দর একটা ছবি আছে, ছবিটা পোস্ট করবা। তোমার পোস্টে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার, তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করবা, তোমার বন্ধু বান্ধবদের কমেন্ট করবা, তোমার বন্ধু বান্ধবদের লাইক দেওয়া। তাহলে ওইখান থেকে তোমার কি সর্বোচ্চ মার্ক কে পাবে তাকে কি করা হবে? পুরস্কার ঘোষণা করা হবে। এটা চলবে 25 তারিখ পর্যন্ত, এটা চলবে 25 তারিখ পর্যন্ত। আমরা 26 তারিখ বা 27 তারিখে রেজাল্ট দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে মোটামুটি এটা করো, ইনশাল্লাহ এটা ভালো কিছু হবে। হ্যাঁ, তাহলে এটা তোমার অনুভূতিও শেয়ার করতে পারো, অনুভূতিও শেয়ার করতে পারো। ওকে, টেবিল কন্টেস্ট, ঠিক আছে? হ্যাঁ, রাজা স্যার লেখা দিয়েছিল। দেখো এখানে উজ্জ্বলতা যেটা, এর মধ্যে একটা ব থাকলে ঠিক আছিল, তার মানে এটা বানানটা ঠিক নাই। সমীচীন বানানটা হয় নাই কেন? সমীচীনে দুইটা দুইটাই কি থাকে? দীর্ঘিকার থাকে। সমীচীন। কৃপণতা সবই ঠিক ছিল, কিন্তু এটা মধ্যন্য হবে। কৃপণতা কি হবে? মধ্যন্য হবে, দন্তন্য হবে না। তাহলে আনসার কি আমার? প্রজ্জ্বল। আনসার কি? প্রজ্জ্বল। আনসার কি? প্রজ্জ্বল।
আনসার কি? প্রজ্জ্বল। নিব ডেন্টালের জন্য নিব। আজকে ডেন্টালের জন্য প্রিভিয়াস কীভাবে প্রিভিয়াস প্রশ্ন সলভ আছে, ডেন্টাল কোশ্চেন সলভ আছে রাতে, ডেন্টাল কোশ্চেন সলভ আছে। আমি যেটা বলছি গতানুগতিক ধারার বাইরে ব্রাদার্স সলিউশন সবাই যেখানে কোর্স নামাচ্ছে, সবাই বিভিন্ন কোর্স নামাচ্ছে, ব্রাদার্স সলিউশন সেখানে তোমাদের জন্য সব ফ্রি পড়াচ্ছে, ঠিক আছে? তা আমরা সবসময় বলি, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি বিশ্বাস করি যে স্টুডেন্টরা বারবার কোর্স কেনার মতো মানে কী বলে সামর্থ্যবান নাই। এই জন্য দেখবো আমার কোর্স আমার একটা টাইমে অ্যাট এ টাইমে আমার 2টা কোর্স কখনোই থাকে না। ব্রাদার্স সলিউশনের একটা মোটোই বলতে পারো যে আমি যাতে ডেডিকেটেডলি সবার জন্য কাজ করতে পারি, এই জন্য দেখবা ব্রাদার্স সলিউশন সবসময় একটা সিঙ্গেল কোর্স রাখে, যে সিঙ্গেল কোর্স যাতে একদম কলিজা দিয়ে পড়াইতে পারে। আমি 2টা 3টা কোর্স 5টা কোর্স নামাবো, খালি টাকাই কামাই করবো, আমার স্টুডেন্টরা কিছু পারবে না, এরকম না। যেখানে সবাই আমি বললাম তো আমার ডেন্টাল কোর্স ফ্রি, আমার সিইউ কোর্স ফ্রি, আমার আরইউ কোর্স ফ্রি, আমার স্বাস্থ্যের কোর্স ফ্রি, আমার জেএনইউ কোর্স যতটুকু পারবো ফ্রি, আমার ডিইউ কোর্স ছিল ফ্রি, আমি যা আছে ইভেন কিউ কোর্স সব ফ্রি। তানভীর ভাইরা বলছি কি যতটুকু পারা যায় যতটুকু করা যায়, তানভীর ভাই, মাহমুদ ভাই, তাহমিদ ভাই সহ ব্রাদার্স সলিউশনে যারাই আছে কলেজে দেখাবে ভাই, ঠিক আছে? কলেজে দেখাবে, বুঝাইতে পারছি? এই বুঝছো কিনা? তাহলে এটা হলো প্রজ্জ্বল, এটা কি বলছি? প্রজ্জ্বল, ঠিক আছে? আর বাকিগুলো কি ভুল, বাকিগুলো কি ভুল। তাহলে প্রজ্জ্বল বানান কৃপণতা বানান, কৃপণতা যদি হলো কি মধ্যাহ্ন থাকতো তাহলে ঠিক ছিল। তার উজ্জ্বলতার বানানে কি হবে? উজ্জ্বলতা একটা ব আসবে। সমীচীন বানানে কি হবে? দুইটাই কি হবে? দীর্ঘিকার। এটা খুব ইম্পর্টেন্ট। সমীচীন বানান দেখতে মনে হয় আমাদের ভুল আছে, কিন্তু আসলে সব সত্যি। সমীচীন বানানে দুইটাই কি থাকে? দীর্ঘিকার থাকে। সমীচীন বানানে দুইটাই কি থাকে? দীর্ঘিকার থাকে। ভানুসিংহ ঠাকুর, এটা মনে হয় ছোটবেলাতে সবাই পড়ে আসছে, এটা পারে না এরকম কেউ নাই। তাহলে বলছি এইবার এই ভানুসিংহ ঠাকুর থেকে একটা প্রশ্ন পাবা, ভানুসিংহ ঠাকুর থেকে একটা বাবা, কাজী নজরুল থেকে একটা বাবা, ঠিক আছে? ভানুসিংহ ঠাকুর কি? তাড়াতাড়ি বলো বাচ্চা কাচ্চারা। ভানুসিংহ ঠাকুর পড়াইছিলাম তুমি এবি। তোর মাহমুদ ভাইয়ের কিন্তু ছদ্মনামের একটা সুন্দর ভিডিও আছে, ছদ্মনামের একটা সুন্দর ভিডিও আছে, এটা আমি আবার দিবনি, সমস্যা নাই, আমি আবার বানাই দিবনি। এই পোলাপান কমে যেতেছিস কে? মাত্র কি বুঝলাম না, 350-তে 285 ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? ইংলিশে এখনো পড়াই নাই, আসল জিনিসে ঢুকিয়েই নাই, বুঝলাম না ব্যাপারটা কি তার মধ্যে ডালতেছি আমি, বল। তাড়াতাড়ি বলো। এই ওটা হলো যদি কেউ লাইভে ওপেন ক্লিক করার পর ওই লাইভ ওপেন না হয় তাহলে কি করবা? সব হিস্ট্রি ক্লিয়ার করবা, পিছনে আসবা, পিছনে আসতে তোমার কত ফেসবুকে যত হিস্ট্রি আছে সব ক্লিয়ার করবা, আবার নতুন করে ঢুকবা, তাহলেই হবে। অথবা ব্রাদার্স সলিউশন যে লোগোটা লেখা আছে ওটার মধ্যে লাল কালার হয়ে আছে, লাল কালারে ক্লিক করবা, তাহলে চলে যাবে। দুইভাবে লাইভ করা যায়। লাইভে অনেক সময় ঝামেলা হয় যে লাইভে ক্লিক করতেছো আরেকজনের লাইভে নিয়ে চলে গেছে, এটা ফেসবুকের ঝামেলা, তোমার ঝামেলা, অ্যালগরিদমের ঝামেলা। এই অ্যালগরিদমের ঝামেলা কি করছি আমি বলছি, সব ক্লিক করবা, তুমি ব্যাক বাটনে যায় অল ক্লিয়ার হিস্ট্রি দিবা, তাহলে হয়ে যাবে। অথবা বলছি কি যে ব্রাদার্স সলিউশনের যে লোগো আছে, পেজে ঢুকলে যে লোগোটা আছে লোগোর মধ্যে লাল কালার হওয়া থাকে, যখন লাইভ চলে তখন লাল কালার থাকে, এই লাল কালারে ক্লিক করবা, দেখবা তোমার লাইভে নিয়ে গেছে। লাল কালারে ক্লিক করলে কি লাইভে নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি আর ফ্রি কোর্সে সবাই যুক্ত হয়েছ? এই ফ্রি কোর্সের দাম দেশ না, বুঝলাম না। ফ্রি কোর্সে যুক্ত হয়েছ, আর সবার একটা দায়িত্ব, তানভীর ভাইদের চাওয়া একটাই যে ওখানে কিছু না, ওখানে 3 জনকে ইনভাইট দিবা তুমি, এটা তোমার দায়িত্ব, ঠিক আছে? এটা আমাদের পক্ষ থেকে তোমার প্রতি চাওয়া, যে কোনো টাকা পয়সা লাগবে না। তোর মাহমুদ ভাই যেমন বলছে যে এবার প্ল্যান করতেছিলাম যে আমরা কি 99 টাকা রাখবো কিনা, যে আসলে পেইড কোর্সের স্টুডেন্ট না, পরে বলছি না, 99 টাকা অনেকের কাছে অনেক কিছু, 99 টাকা এটা অনেকের কাছে অনেক কিছু। আমি চাই না আমার কোনো স্টুডেন্ট কোনো প্যারাই পড়ুক, সে ডেন্টালে কোর্স করবে কয়েকদিনের জন্য, সে কেন 99 টাকা আমাকে দিবে, ঠিক আছে? সে একটা ছবির কোর্স করবে, সে কেন আমাকে 99 এই 200 টাকা দিবে? আমার কথা হলো তুমি সব ফ্রি পড়ো, শেষ, ঠিক আছে? কিন্তু তানভীর ভাই বলছে 3 জনকে কী করবে, একটু কষ্ট করে ওই গ্রুপে ইনভাইট দিবা, ঠিক আছে? ওই গ্রুপের মেম্বারশিপ অলরেডি 5K কাছাকাছি, আমি বিশ্বাস করি এটা 20K হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবং আমি বিশ্বাস করি 20K স্টুডেন্টদেরই যেন আমি কিছু না কিছু করতে পারি, ঠিক আছে? তাহলে এটা কি বলছি, এটা হলো রবীন্দ্রনাথ দাদা, কি দাদা রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার নাম কি ভানুসিংহ ঠাকুর, ওনার নাম কি ভানুসিংহ ঠাকুর, ওনার নাম কি ভানুসিংহ ঠাকুর, ঠিক আছে? এই প্রমোদ চৌধুরী, ওনার নাম কি প্রমোদ চৌধুরী, ওনার নাম কি বীরবল, প্রমোদ চৌধুরী, ওনার নাম কি বীরবল, ঠিক আছে? প্রমোদ চৌধুরী, ওনার নাম কি বীরবল, ঠিক আছে? আর কি বীরেরা কই থাকে? বীরেরা প্রথম দিকে থাকে, ঠিক আছে? যদিও প্রমোদ আমরা বলবো প্রথম চৌধুরী, তাহলে বীরেরা কই থাকে? সবসময় প্রথম দিকে থাকে। তাহলে বীরবল কেমন মনে রাখবো? প্রমোদ চৌধুরী বা প্রথম চৌধুরী। আমি ছোটবেলা প্রথম দিকে প্রথমেই পড়ছি, এরকম আমার মতো কে আসিলি যে ছোটবেলা প্রথম যখন প্রমোদ চৌধুরী পড়ছস, এটা প্রথম চৌধুরী পড়ছস। আমি প্রথমে এলো মানে নতুন যখন প্রমোদ চৌধুরী দেখছি, আমার কাছে মনে হয়েছে প্রথম চৌধুরী, ঠিক আছে? না একবারে শেষ করে দেবো,
তাহলে ভানুসিংহ ঠাকুরের কথা বলি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ব্রজবুলি ভাষায় লেখা। কোন ভাষায় লেখা? ব্রজবুলি ভাষায় লেখা একটা কাব্যগ্রন্থ। ব্রজবুলি ভাষায় লেখা কি একটা কাব্যগ্রন্থ। প্রথম যৌবনে উনি কি করতো? ভানুসিংহ ঠাকুর নামে ছদ্মনামে লিখতো। ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে লিখতো। নারায়ণ সিং এর পরিচয় কি? এটা তোমরা যারা সিরাজদৌল্লা পড়ছো, এই সিরাজদৌল্লাকে কি পড়ছো? সিরাজদৌল্লা নাটকটা যারা যারা পড়ছো, সিরাজদৌল্লা নাটকটা যারা পড়ছো তারা মনে হয় জানার কথা। নারায়ণ সিং উনি কি ছিল? উনি কি ছিল বলো? নারায়ণ সিং কি ছিল? উনি রাজরাম সিং এর ছোট ভাই ছিল। রাজরাম সিং এর কি ছিল? ছোট ভাই ছিল। রাজরাম সিং এর ছোট ভাই ছিল। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমিও পড়তাম। ফ্রি কোর্সে অ্যাড হবো কীভাবে? যারা জিজ্ঞেস করতে হবে ফ্রি কোর্সে অ্যাড হবো কীভাবে, ভাইয়া ফ্রি কোর্সে অ্যাড হওয়ার জন্য উপরে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করো। উপরে এই যে ক্লাসটা করতেছো এই ক্লাসের উপরে যে ডেসক্রিপশন আছে, বর্ণনা আছে, ওই বর্ণনার মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে। যারা যারা যুক্ত হতে চাও তারা ফ্রি লিঙ্কে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? ফ্রি লিঙ্কে যুক্ত হয়ে যাও বা তোমার কোনো বন্ধুর কাছে চাও, দেখবে দিয়ে দিছে। তাহলে ফ্রি লিঙ্কে যুক্ত হওয়ার জন্য উপরে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে হবে। কোনো টাকা পয়সা লাগবে না, কিছু লাগবে না, আমরা অ্যাপ্রুভ করে দেবো, শেষ। ওইখানে থাকো, ওইখানে এক্সাম হবে, ছবির জন্য এক্সাম হবে 10টা, ডেন্টালের জন্য এক্সাম হবে প্রায় 10টা 20টা মডেল টেস্ট নেবো, ফ্রি, একদম ফ্রি, সবার জন্য ফ্রি, ঠিক আছে? আর ক্লাস তো সব ফ্রি, তানভীর ভাই যা করবে সব ফ্রি, সব তোমাদের জন্য, ঠিক আছে? শুধু ভালোবাসা চাই, ঠিক আছে? আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই, ঠিক আছে? আমাদের এক্স প্রধানমন্ত্রী বলেছে, ঠিক আছে? আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই, ওরকম। তাহলে দেখো ফ্রি লিঙ্কে অ্যাড হয়ে যাবা, ওকে? আচ্ছা, তাহলে নারায়ণ সিং কি ছিল? নারায়ণ সিং ছিল রাজরাম সিং এর ছোট ভাই। রাজরাম সিং এর কি ছোট ভাই, ঠিক আছে? তাহলে রাজারাম সিং যে ছিল, এই যে রাজারাম সিং যে ছিল, রাজারাম সিং এর কি ছিল? এর ছোট ভাই ছিল। ধরো তোমার মাহমুদ ভাইয়ের ছোট ভাই আমি, এরকম ওর কি ছিল? ছোট ভাই ছিল। ওর প্রধান কাজ কি ছিল? সিরাজদৌল্লার কি ছিল? সিরাজদৌল্লার প্রধান কি ছিল বলো? হ্যাঁ, ভেরি গুড। ছদ্মনাম ছিল কি? রাইসুল জুলহা। রাইসুল জোহালা। তো ওনার ছদ্মনাম ছিল রাইসুল জোহালা। কি নাম ছিল? যারা একবার রিডিং দিছো আমার মনে হয় এটা ভুল করবা। রাইসুল জোহালা। ও কি করতো? ক্লাইভের মাঝখানে রড ক্লাইভ যে ছিল, ঠিক আছে? রাইসুল জোহালা ও কি ক্লাইভ, রাইসুল জোহালা, ঠিক আছে? রাইসুল জোহালা ও কি ক্লাইভের মাঝে কি করতো? কৃষি আদান প্রদান করতো, ঠিক আছে? তাহলে এই রাইসুল জোহালা ছদ্মনামে কি করতো? ছদ্মনামে উমিচাঁদ। রাইসুল জোহালা ছদ্মনামে কি? উমিচাঁদ। আর এই ক্লাইভের মধ্যে কি করতো? চিঠি বিনিময় করতো। উমিচাঁদেরও ক্লাইভের মধ্যে কি করতো? চিঠি বিনিময় করতো, ঠিক আছে? তাহলে রাইসুল জোহালা ছদ্মনামে উমিচাঁদ আর এলো কি ক্লাইভের মধ্যে চিঠি বিনিময় করতো। তাহলে উনি কি ছিল? সিরাজদৌল্লার প্রধান গুপ্তচর ছিল। সিরাজদৌল্লার কি ছিল? প্রধান গুপ্তচর ছিল। হ্যাঁ, রাইসুল জোহালা। নোমান কইছে রাইসুল হালা। হ্যাঁ, পশু পাখির আওয়াজ, সিরাজদৌল্লার গুপ্তচর, ভেরি গুড। এই তো সবাই পারে। তাহলে বাংলা নিয়ে তোরা কেন ভয় পাস আমি বুঝি না। তোরা 10-এ 10 পাবি রে ভাই, 10-এ 10 পাবি তোরা বেটা হলো আগুন। তোরা বাংলা নিয়ে ভয় পাস কেন রে ভাই? তবে ঝামেলা হলো কি, যে বাংলা জানেই না, যে জীবনে জানেই না সমাস আসে, যে জীবনে জানেই না সিরাজদৌল্লা আসতে পারে, যে জীবনে জানেই না রবীন্দ্রনাথ আসতে পারে, ও তো ফেল মারবি রে ভাই। ওর তো চান্স পাওয়া উচিত না, ও চান্স পাওয়ার যোগ্য না। ও যদি আমার ক্লাস না করে যায়, যদি না দেখা যায়, তো ও তো ফেল করবে। দেখে যেতে হবে রে ভাই, দেখে যেতে হবে। তাহলে সিরাজদৌল্লা নাটকে কি রাজারাম সিং ছিল? এই রাজারাম সিং এর ছোট ভাই ছিল নারায়ণ সিং। এই নারায়ণ সিং কি ছিল? প্রধান গুপ্তচর ছিল। রাইসুল জোহালা নামে উনি উমিচাঁদ এবং ক্লাইভের মধ্যে কি করতো? চিঠি আদান প্রদান করতো, ঠিক আছে? তাহলে ওনার নামটা মনে রাখবা, রাইসুল জোহালা। এবার যেহেতু নারায়ণ সিং আসছে, পরের বার আসতে পারে ওনার ছদ্মনাম কি? আনসার কি? রাইসুল জোহালা। কবি দিলোয়ার এই কোথায় জন্মগ্রহণ করছে? এটা একটু কঠিন প্রশ্ন ছিল, এই প্রশ্ন তুমি নাই পারতে পারো। জন্মস্থান খুব কঠিন, জন্মস্থান মনে রাখা কঠিন। এটা আমার মতে কঠিন প্রশ্ন, ঠিক আছে? এটা আমার মতো সিরাজদৌল্লা পড়ার ধৈর্য আর আমার হবে কবে ভাই? না সমস্যা নেই, লাগবে না। 10-এ 12 বাজানো। হ্যাঁ, আমার স্টুডেন্ট সব তো, এই যে আমি বল, এই যে তোরা যারা জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা দিয়েছিস, IQ কি ছিল? 4 নাম্বার ছিল। তোদের মাথায় হাত। আল্লাহ, তানভীর ভাই IQ কেমনে পারবো? তানভীর ভাই বলে দিছে। পরে যখন তানভীর ভাই ক্লাস করার পর বলে, পরীক্ষা দিয়ে বেরোয় বলতেছে, ভাই ইসি রে, কেন যে 4টা IQ যদি 100টা থাকতো তাহলে মানে উড়াই দিতাম। মানে পোলা মানে এক্সপেকটেশন দেখ। প্রথমে IQ স্যার পারে না, ভয়ে আমার মেসেজ দিচ্ছে, সবাই মেসেজ দিত যে ভাই IQ তো কিছু পারি না, IQ তো কিছু বুঝি না। পরীক্ষা দিয়ে তানভীর ভাইয়ের ক্লাস করার পর, পরীক্ষা দেওয়ার পর ফিলিংস কি ভাই? কি দেখাইলেন ভাই? তানভীর কি বলছে? কি দেখাইলেন ভাই? এই কি দেখাইলেন ভাই, এর মধ্যে বলতেছে ভাই আমার অনেক স্টুডেন্ট গেছে ভাই IQ তে কেন নাম্বার বেশি না? ঠিক একইভাবে তোমার বাংলা পড়ার পর মনে হবে, ফিলিংস হবে আমার যে বাংলা ইংরেজি ভাই তানভীর ভাই ক্লাস করাই দিয়েছে, ভাই এইগুলোতে নাম্বার কেন বেশি না? এগুলোতে 25 কেন? এগুলোতে আরও বেশি থাকুক, ঠিক আছে? IQ 4টা পারছে। এই যে দেখ, কে 4টা পারছে বল। এই যে দেখ, সানজিদা বলছে, পরনা শাহ বলছে 4টাই পারছি, দেখছস? ওই যে আলভিন বলছে 4-এ 4 পাইছি,
ঠিক আছে? হ্যাঁ, এখন নোয়াখালী পৈতৃক নিবাস, আমার তো পৈতৃক নিবাস চাই নাই, আমার জন্মস্থান চাইছে। তাহলে ওনার জন্মস্থান কোথায় ছিল? ওনার কবি দিল, আর ওনাকে কি বলা হয়? এইটা দেখি ওনাকে কি কবি বলা হয়, কে কে পারো? এই করি বলে ফেলছি। ওনাকে কি কবি বলা হয়, কোন মানুষের কবি বলা হয় একটু বলো। তাহলে ওনার জন্মস্থান যদি বলে তাহলে সিলেট, যদি পৈতৃক নিবাস বলে তাহলে নোয়াখালী, যদি পৈতৃক নিবাস বলে, যদি পৈতৃক নিবাস বলে তাহলে নোয়াখালী, কিন্তু জন্মস্থান বলে সিলেট, জন্মস্থান বলে কি সিলেট। এই দিলোয়ার দিনাজপুর মিলাস না, দিলোয়ার দিনাজপুর মিলাস না। দিলওয়ারে দিলওয়ালে দুলহানিয়া লাজ লে যায়েঙ্গে নাকি জানি আছে, 3টা ভার্সি দেখছো? সে সব এই দেখ 4টা ভার্সি, অধিকাংশ দেখ সব প্রমাণ, প্রমাণ দেখ। তোরা পোলাপান যে তানভীর ভাই যে বলে, তোরা প্রমাণ দেখ, ওই যে পোলাপান দেখ, আমার সৈনিকেরা বলতেছে ভাই 4টা করে পাইছি, 4টা করে পাইছি ভাই, 4টা। তানভীর ভাই ক্লাস করে গেছে রে ভাই, অন্য লেভেলের জিনিস। একটা ক্লাস করাইছি, হ্যাঁ বলতে পারো 5 ঘন্টা ক্লাস করাইছি, তো কি হয়েছে 5 ঘন্টা ক্লাস করেছি ভাই? 5 ঘন্টা ক্লাস করে যদি তুমি 4-4 পাও 80-র মধ্যে, 2 বছর পরে 76 পরীক্ষা দিতেছো, আর তানভীর ভাই 5 ঘন্টা ক্লাস করে তুমি হলো পরীক্ষা দিচ্ছ হলো 4-4 পেয়েছো। ঠিক আছে, 4-4 পেয়েছো। দিলোয়ারকে বুঝে মামি কেটা? হ্যাঁ, তাহলে বলো এটা কি বলা হয়েছে? 4টায় কি হয়েছে? ভেরি গুড। তাহলে দিলোয়ারকে কি কবি বলা হয়? দিলোয়ারকে কেন ইম্পর্টেন্ট? উনি 2013 সালে মারা গেছে, বেশি দিন আগে মারা যায় নাই, কয়েকদিন আগে মারা গেছে, কয়েকদিন আগে মারা গেছে। তাহলে দিলোয়ারকে কি বলা হয়? তানভীর ভাই বলছে দিলোয়ারকে কি বলা হয় বলো। ওনাকে বলা হয় গণমানুষের কবি, খুব ইম্পর্টেন্ট, যেহেতু উনি এটা আসছে তাহলে এটা আসতে পারে। ওনাকে বলা হয় গণমানুষের কবি। ওনার যে প্রথম কাব্যগ্রন্থ বা প্রথম যে লেখা, এটা হলো জিজ্ঞাসা। কি নাম? জিজ্ঞাসা। প্রথম লেখা কি? জিজ্ঞাসা। ওনার প্রথম লেখা কি? জিজ্ঞাসা। ওনার প্রথম কাব্যগ্রন্থ যে ছিল এটার নাম জিজ্ঞাসা। ঠিক আছে, অনেক ভাই অনেক। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র 4th শিফট যেটা ছিল ওটা তাই কি কঠিন ছিল, এখন একটা শিফটে তো কঠিন হইতেই পারে। এখন 4th শিফটে তুমি একাই দিছো, সবারই কমন পড়ে না। তানভীর ভাইয়ের ক্লাস করার পর যদি না কমন পড়ে, ওটা কারোর কমন পড়ে না। এখন আমি তো অনেক জানি, হয়তো আমার কাছে ওগুলো খুবই সহজ ছিল, দুধ ভাত পানি ভাত হইতে পারে, কারণ আমি হলো বিসিএস এর প্রিপারেশন নিছি, আমার আইকিউ একটা ভালো প্রিপারেশন আছে, নিজের একটা ভালো দক্ষতা সেলার মতে মোটামুটি অনেক দিন ধরে কাজ করি, তো এই জন্য আমার হয়তো বা সহজ হইতো। এখন তুমি তো হলো একদিনে ক্লাস করে গেছো, তুমি হয়তো বা একটু উল্টাপাল্টা আসছে, তোমার মিলাইতে পারো না, এই আর কি। ঠিক আছে, মিলাইতে পারো নাই। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে কি বলছি, এটা বলে ফেলছি আমরা। তাহলে দেখো এটাই বললাম, দিলোয়ারের প্রকৃত নাম এই, দিলোয়ারের প্রকৃত নাম দিলোয়ার খান। দিলোয়ার কি? দিলোয়ার খান। জন্মস্থান হলো বারখোলা, সিলেট। ঠিক আছে, প্রথম কাব্যগ্রন্থের নাম জিজ্ঞাসা। ঠিক আছে, প্রথম কাব্যগ্রন্থ কি? জিজ্ঞাসা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 52 দিনগুলো, এটা জীবনে ভাই বোনারে ভাই, এই এখন তো আর কোনো সম্ভব না, এটা পড়ার কিছু নেই। ঠিক আছে, এটা পড়ার কিছু নেই। ঠিক আছে, এটা লাগবে না এখন। 52 দিনগুলি আগে আসতো, এখন আসবে না, শেষ। দৃষ্টিপ্রদীপ, এটা খুব ইম্পর্টেন্ট। দৃষ্টিপ্রদীপ, 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 বলো দৃষ্টিপ্রদীপ কোন ধরনের রচনা? আগে বলো দৃষ্টিপ্রদীপ কে লিখছে, এটা তোমাকে জানতে হবে, কে লিখছে। এটা একটু কঠিন প্রশ্ন আসছে, বাট কেউ যদি একটু ভালো মতো বেশি পড়া থাকে তাহলে সে পারতে পারে। দৃষ্টিপ্রদীপ কে লিখছে বলো, দৃষ্টিপ্রদীপ কে লিখছে? ওনার কথা শুনি না কেন, মানে কার কথা শোনো নাই? পিতা পুত্রের অঙ্ক আমি করাই নাই, এই পোলাবান আমার সৈনিকেরা বলো, পিতা পুত্রের অঙ্ক কি করাই নাই আমি? এই পিতা পুত্রের বয়স কি করাইছি আমি? আমার 5 ঘন্টা ভিডিও এখনো আছে, দেখে আসো। কি বলো এটা তুমি? পিতা পুত্রের অঙ্ক তুমি দেখে আসো, পিতা পুত্রের অঙ্ক তুমি দেখে আসো। তানভীর ভাই করাইছি কিনা পিতা পুত্রের অঙ্ক? পিতা পুত্রের অঙ্ক করাইছি কিনা? তানভীর ভাই ব্যঞ্চিত্র করাইছি কিনা? ঠিক আছে, পার্সেন্টেজ ফেল পাসের অঙ্ক করাইছে কিনা? কঠিন কঠিন শিফটেও এই প্রশ্ন কমন পড়ছে কিনা, যে ফেল পাস সেগুলো করাইছি কিনা? পিতা পুত্রের ম্যাথ করাইছি কিনা? মুবিন তুমি দেখে আসো, মোহাম্মদ কি বলে, মুহতাসিম মুবিন। ভাইয়া তুমি, তোমার জন্য বলে দিচ্ছি আমি, মুহতাসিম মুবিন। আমার আইকিউ এর ক্লাস ইউটিউবে দেওয়া আছে, আমার পেজে দেওয়া আছে। পেজে না খুঁজে পেলাও, ইউটিউবে তো পাবা। ইউটিউবে যাও তুমি বাবা, ইউটিউবে যাও, তুমি দেখবা পিতা পুত্রের অঙ্ক তানভীর ভাই করাইছি কিনা। যদি তানভীর ভাই না করায়, ওপেন চ্যালেঞ্জ দিলাম, এই যে ওপেন চ্যালেঞ্জ, তুমি আমার সাথে দেখা করো যে ভাই আপনি পিতা পুত্রের ম্যাথ করার নাই, পিতা পুত্রের ম্যাথ করার নাই, এটা বলো। ঠিক আছে, পিতা পুত্রের ম্যাথ করার নাই, এটা বলো। তাহলে কি বলছি, দৃষ্টিপ্রদীপ কে লিখছে বলো, কে লিখছে এটাকে আমাকে যা বলো, কে লিখছে এটাকে আমাকে বলো, কে লিখছে এটা বলো। দৃষ্টিপ্রদীপ কে লিখছে? দৃষ্টিপ্রদীপ, এই বাচ্চা কাচ্চারা 300 পোলাপান আছো, যাও না, আমরা ইংলিশ পড়াবো। বাংলা শেষ করার পর আমরা ইংলিশ পড়াবো, বাংলা শেষ করার পর আমরা ইংলিশ পড়াবো। তাহলে দৃষ্টিপ্রদীপ, দৃষ্টিপ্রদীপ কে লিখছে, কি লিখছে এটা বলো আগে আমাকে। দৃষ্টিপ্রদীপ কে লিখছে, দৃষ্টিপ্রদীপ কে লিখছে? যদি বলে কে লিখছে, তাহলে ভাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ আর কি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওনার একটা বিখ্যাত বিখ্যাত একটা উপন্যাস আছে, ওই উপন্যাসটার নাম বলো। ওনার একটা বিখ্যাত উপন্যাস আছে, ওই উপন্যাসটার নাম বলো। ওনার একটা বিখ্যাত উপন্যাস আছে, সবাই বিখ্যাত উপন্যাসটার নাম বলো। ওনার একটা বিখ্যাত উপন্যাস আছে, এই উপন্যাসটার নাম বলো। ওনার একটা বিখ্যাত উপন্যাস আছে, এই উপন্যাসের নামটা বলো তো বাবুরা।
হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে, তাহলে ওনার একটা বিখ্যাত উপন্যাস আছে, যদি একটা উপন্যাস পড়তে চাও তাহলে পড়বা হলো পথের পাঁচালী। পথের পাঁচালী, ঠিক আছে, পথের পাঁচালী। পথের পাঁচালীর প্রধান চরিত্র কে ছিল? অপু আর দুর্গা। অপু আর হলো অপু আর দুর্গা, ভুল করা যাবে না। অপু আর দুর্গা, অপু আর দুর্গা। প্রথম উপন্যাসের নাম কি? পথের পাঁচালী। পথের পাঁচালী, প্রথম উপন্যাসের নাম কি? পথের পাঁচালী, ভুল করা যাবে না। প্রথম উপন্যাসের নাম কি? পথের পাঁচালী। এটা হলো শ্রেষ্ঠ উপন্যাস। প্রধান চরিত্র কে ছিল? অপু আর দুর্গা। অপু আর দুর্গা, ঠিক আছে, অপু আর কি? দুর্গা। এরপরে কি ছিল? অপরাজিত। দ্বিতীয় উপন্যাসের নাম ছিল অপরাজিত। অপরাজিত। 3 নম্বর উপন্যাসের নাম কি ছিল? ইছামতি। যদি কিছুই না পড়ে যাইতে পারো এই 3টা পড়ে যাবে। কি কি বলছি? প্রথম উপন্যাসের নাম পথের পাঁচালী, যেটার প্রধান চরিত্র ছিল অপু আর দুর্গা। দ্বিতীয় উপন্যাসের নাম অপরাজিত। তৃতীয় উপন্যাসের নাম ইছামতি। তৃতীয় উপন্যাসের নাম ইছামতি। পথের পাঁচালী, ভেরি গুড। ঠিক আছে, মানিক বন্দ্যোপাধ্যায় লিখছে মানে এটা পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের রে, একটা মাথাটা মানুষ না। পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝি যদি আসে এটা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি কার? মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, কার হলো? মানিক বন্দ্যোপাধ্যায়। এটার প্রধান চরিত্রকে? কুবের। এটার প্রধান চরিত্রকে? কুবের। ঠিক আছে, এটার প্রধান চরিত্র কি? কুবের। আরেকটা কি আছে? কপিলা। কপিলা, এটা আমাদের সময় ছিল, এটা ইম্পর্টেন্ট আছে, মনে রাখবা। পদ্মা নদীর মাঝি চলে আসতে পারে এবার। পদ্মা নদীর মাঝি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। ওনার প্রধান চরিত্র কে ছিল? কুবের আর কপিলা। কুবের আর কি? কপিলা। ঠিক আছে, কুবের আর কি? কপিলা। কুবেরের শালি ছিল কপিলা, পরে শালিরে নিয়ে গেছে গা, বুঝছস? শালিরে নিয়ে কি করছে? গেছে গা। হ্যাঁ, তাহলে এটা কি ছিল? দৃষ্টিপ্রদীপ কি ছিল আমাদের? উপন্যাস। তাহলে আর কি 3 উপন্যাস পড়লাম? তানভীর পড়াইছে পথের পাঁচালী, আরেকটা পড়াইছে কি? অপরাজিত, আরেকটা কি পড়াইছে? ইছামতি। 3টা মনে রেখো, এই 3টা মনে রেখো। এই 3টা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, অনেক বেশি। আরেকটা উপন্যাস আছে, যদি মনে রাখতে পারো ভালো, না মনে রাখলেও দরকার নাই। সেটা হলো অশনি সংকেত। সেটা কি? অশনি সংকেত। এটাও ইম্পর্টেন্ট একটা উপন্যাস, নাম করা উপন্যাস। এটাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। ঠিক আছে, এটা বিভূতিভূষণের, যদি মনে রাখতে পারো ভালো। ঠিক আছে, এটা হলো 1350-এর দুর্ভিক্ষ নিয়ে আর কি। ওই সময় অনেক নাম করছিল এটা। 1350 সালে দুর্ভিক্ষ নিয়ে অশনি সংকেত। যদি পড়তে পারো ভালো, না পড়তে পারলে দরকার নেই। তো মোটামুটি যতটুকু বলছি এটুকু মনে রাখলে তোমার যদি বিভূতিভূষণ আসে মোটামুটি ইনশাল্লাহ কমন পাবা। বিভূতিভূষণ আসলে কমন পাবা। দৃষ্টিপ্রদীপ উপন্যাসটা তার কি? এটা একটা উপন্যাস। ঠিক আছে, এটা কি? উপন্যাস। জিতু নামের কি আছে? একটা ছেলের জীবন কাহিনী। জিতু নামে একটা ছেলের জীবন কাহিনী, শেষ। ইংলিশে চলে আসো। ইংলিশ, ইয়াস, ইংলিশ। ইংলিশে কত পাইতে হবে? 4 পাইতে হবে। কত পাইতে হবে? 4 পেতে হবে। ইংলিশে কত পেতে হবে? 4 পেতে হবে। শালিয়ার দুলাভাই যে ইয়েতে চলে গেছে, ঠিক আছে, নিষিদ্ধ প্রেমে শালিকে নিয়ে কই গেছে বলো? শালিকে দিয়ে ময়নার দ্বীপে চলে গেছে। ময়নার দ্বীপে চলে গেছে। সে একটা ইয়েতে মানে কি বলে, একটা মামলায় ফেসে যায়। ফেসে যাওয়ার পর এই যে ময়নার দ্বীপে আর কি, ওইখানে কি জানি আর কি হুসেন আলী থাকে, হুসেন মিয়া থাকে। ঠিক আছে, ওই হুসেন মিয়া হলো কি বদমাইশ থাকে একটু। হ্যাঁ, এই হুসেন মিয়া কি করে? সবাই হলো কি এরকম ফাঁদে মধ্যে ফেলায়া সবাই কি করে? জোর করে কি করে? ওই ময়নার দ্বীপে সে তার রাজত্ব করার জন্য ময়নার দ্বীপে পাঠায় দেয়। তো পরবর্তীতে এই হুসেন মিয়া কি করে? ওর চালে পরে কি করে? এই কুবের কি করে? কুবের হলো একজন মাঝি থাকে। তো ও শালি একটু পছন্দও করতো। তো পরবর্তীতে দেখা যায় কুবের ময়নার দ্বীপে পাঠাই দিবে। পরে ওই সময় যে কপিলা কি বলে? আমার নিভা মাঝি লগে, দেখবি বলে একটা বিখ্যাত ডায়লগ আছে, আমার নিভা মাঝি লগে, আমার নিভা মাঝি লগে। ঠিক আছে, ওই সময় পরে কি করে? ওরে নিয়া চাক্কাস চলে যায়। ঠিক আছে, চাক্কাস চলে যায়। ঠিক আছে, অতিথির স্মৃতি। আচ্ছা, না না, নামাজে ব্রেক দিলে শেষ হবে না, একবারে শেষ করে ফেলবো। ঠিক আছে, ইংলিশে চলে আসো। ইংলিশে চলে আসো। ঠিক আছে, ইফ হানিফ ডেশ অল দিস কেক হি ডেশ সিক। বলো, ইফ হানিফ ডেশ অল দিস কেক হি ডেশ সিক। দেখো, এটা দেখলেই বোঝা যাচ্ছে ইফ দ্বারা শুরু হয়েছে ভাই, এটা কন্ডিশনাল। এটা ইফ দ্বারা শুরু হয়েছে ভাই, এটা হলো কন্ডিশনাল। এটা কে কে বুঝছো? এটা কে কে বুঝছো? ইংলিশে তোমাকে ফিল করতে হবে যে ভাই বুঝবো আমি। ইংলিশ তানভীর ভাই বলছে ইংলিশের ভয় ভীতি তানভীর ভাই দূর করে দিবে। ইংলিশ খুবই সহজ, কেউ যদি ভালো মতো পড়ে। খুবই সহজ, কেউ যদি ভালো মতো পড়ে। ঠিক আছে, না না, বাংলা আরও করাবো। আজকে তো 2টা পড়াচ্ছি, বাংলা প্লাস ইংলিশ পড়াচ্ছি। আমরা হলো দেখাবো তো, আমি তো তোমার 10টা টপিক পড়াইছি। তানভীর ভাই তো 10টা প্রশ্ন পড়াই নাই, 10টা টপিক পড়াইছে। তোমার বিভূতিভূষণ আসলে তুমি পাবা, মাইকেল মধুসূদন কাব্যগ্রন্থ আসলে তুমি পাবা। আমি ওইভাবে পড়াইছি। ওকে, আচ্ছা, ইফ হানিফ ডেশ অল দিস কেক হি ডেশ সিক। হি ডেশ সিক, বলো। এটা সবাই পারার কথা, এটা সবাই পারার কথা। একটু বাচ্চা কাচ্চারা যাও না। হ্যাঁ, বলো। ঠিক আছে, দিব আস্তে আস্তে দিব। ইফ হানিফ ডেশ অল দিস কেক ডেশ সিক। তো এটা যে কন্ডিশনাল, এটা কে কে বুঝছো? এটা কি কন্ডিশনাল? এটা কে কে বুঝছো? এটা যে কন্ডিশনাল, এটা কে কে বুঝছো? এটা আমাকে বলো, বুঝছো কে কে? কি বলছো ভাইয়া? ইংলিশের জন্য কিছু ইম্পর্টেন্ট টপিক বলে দেন। হ্যাঁ, বলবো ইনশাল্লাহ।
কপিলা বাড়ি বসে, আচ্ছা। আচ্ছা, এটা যদি আমরা খেয়াল করি, দেখো এটা সেক ইট, এটাতে এমনিও আছে, এটা ইটস আছে, এটা উইল ইট আছে। তা আমরা বুঝতে পারতেছি যে এটা কন্ডিশনাল হয় ফার্স্ট কন্ডিশনাল হবে, নয় সেকেন্ড কন্ডিশনাল হবে, নয় থার্ড কন্ডিশনাল হবে। দেন ফার্স্ট কন্ডিশনাল মানে হলো বি ওয়ান, মানে প্রেজেন্ট ইনডিফিনিট। সেকেন্ড কন্ডিশনাল মানে বি টু, ঠিক আছে। তাহলে আমার কথা হলো ভাইয়া, এখানে তো আমি বুঝতে পারতেছি এইটুক যে এটা যে এখানে যে যতগুলো আছে এখানে সবগুলোই বি ওয়ান ফর্মে আছে। তার মানে হলো ভাই এটা হলো ফার্স্ট কন্ডিশনাল। কয় কন্ডিশনাল? ফার্স্ট কন্ডিশনাল। পরে আমি আনসার খুঁজবো, এটা কয় কন্ডিশনাল? ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে কি হয় ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট হয়। কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হয়। ওই পাশে কি হয় ভাই? উইল হয়, অথবা শেল হয়, অথবা ক্যান হয়, অথবা মে হয়, শেষ। যদি সেকেন্ড কন্ডিশনাল হইতো তাহলে ভাই উড হইতো, শুড হইতো, এগুলো হইতো। তাহলে যেহেতু ভাই ফার্স্ট কন্ডিশনাল, তাহলে আমি খুঁজবো কোনটাতে উইল আছে। উইল কি শুরুতে থাকে? না ভাই, প্রথমে বি ওয়ান থাকে। তাহলে সবার আগে আমি বি ওয়ান খুঁজি। সবার আগে কি খুঁজবো? আমি বি ওয়ান খুঁজবো। দেখবো এখানে বি ওয়ান আছে, এখানে বি ওয়ান আছে, তাহলে বিও হইতে পারে, সিও হইতে পারে, বিও হইতে পারে, সিও হইতে পারে। তাহলে আমি পরেরটাতে যাই। পরে বলছে ভাইয়া যে ফার্স্ট কন্ডিশনাল শর্ত হলো উইল শ্যাল ক্যান মে থাকবে। তাহলে ভাইয়া হ্যাজ থাকতে পারে না। কি থাকতে পারে না? হ্যাজ থাকতে পারে না। তাহলে কি হবে ভাইয়া? উইল ফিল। তাহলে আনসার কি? সি। এখন ভাইয়া কেন ডি না? ভাইয়া প্রথমে বাম পাশে কোনো সময় কি থাকবে না? বাম পাশে কখনো হলো কি আমার শেল উইল এগুলো থাকবে না। বাম পাশে সবসময় আমার কি থাকবে? আমার প্রেজেন্ট ফর্মে থাকবে, বি ওয়ান ফর্মে থাকবে। তাহলে ফিলস এই পাশে দিলে ঠিক ছিল, তাহলে এটাও ঠিক না। আর এটা সেকটিড তো এমনিই ঠিক না, ঠিক আছে। এই বুঝছো কে? ইফ হলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে হ্যাঁ পরেরটা ফিউচার হবে, ঠিক আছে। বাংলা তো আজকে একটা পড়াইলাম রে। বাংলা হলো আমি হলো এই সেশনে 2022-23 সেশনে একটা সেশন আমি দেখাইলাম তোমাকে বাংলায় কী টাইপের প্রশ্ন আসে, তোমাকে ব্রেনটা যাতে। আর বাংলার ভিডিও তো আমি দিয়ে যাচ্ছি, আজকে একটু আগে একটা ভিডিও ছাড়ছি, ঠিক আছে। একটু পর আরেকটা ছাড়বো, একটু পর বর্ণমালা নিয়ে আরেকটা ছাড়বো। আমি করে রাখছি, কালকে রাতে ভিডিও করছি, 2টা ভিডিও করছি। প্রতিদিন সময় তো পাই না, 2টা 3টা 4টা করে ভিডিও ট্রাই করতেছি, ঠিক আছে। সারাদিন ক্লাস নেই, এই যে এখন একটা ক্লাস নিতেছি, রাতে আমার ডেন্টালের প্রশ্ন সলভ ক্লাস আছে। রাতে ডেন্টালের প্রশ্ন সলভ ক্লাস করতে 12টা বেজে যাবে। 12টা পরে খাওয়া দাওয়া নামাজ পড়া, এরপর তোমাদের ভিডিও সাজাইতে তো হয়। ভিডিও তো খালি বললাম আর হয়ে গেলে ব্যাপারটা না। ভিডিও পিডিএফ রেডি করতে হবে, ভিডিও সাজাইতে হবে, আবার বাংলার জন্য 3-4টা ভিডিও বানাবো আজকে। ডেন্টাল নিয়ে একটা গাইডলাইন সেশন বানাবো, ডেন্টালের একটা 12 দিনের একটা গাইডলাইন সেশন বানাতে যাচ্ছি। মেডিকেল প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে যাচ্ছি। আর মানুষ তো আমরা 3 জন, বাকি সব কাজ তো করতে হবে। ওকে, তাহলে এটা কি ফার্স্ট কন্ডিশনাল। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হবে বা বিয়ন্ড ফর্ম হবে। হ্যাঁ, তারপরে কি হবে? শেল হবে, উইল হবে, ক্যান হবে, মে হবে, শেষ, ঠিক আছে। এই তারপরে চলো, শি ডিড নট সি এনি মোর, শি নিউ অ্যান্ড ডেস। এইটাই প্রশ্ন যদি আসে নেগেটিভ ইন্টারগেটিভ বলা হয় এদেরকে, ঠিক আছে। নেগেটিভ ইন্টারগেটিভ বলা হয়। শি ডিড নট সি বা পজিটিভ ইন্টারগেটিভ হইতে পারে। শি ডিড নট সি এনি ওয়ান, শি নিউ ডেড অ্যান্ড ডেস। খুবই মজার একটা জিনিস, এটা কে পারো দেখি? শি ডিড নট সি এনি ওয়ান, শি নিউ অ্যান্ড, খুবই মজার একটা জিনিস, এটা বলো কে পারো এটা? এখন এখানে কি আছে দেখতে হবে সবার আগে, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ, এটা তোমাকে খুঁজে বের করতে হবে। পজিটিভ আর নেগেটিভ, ঠিক আছে। পজিটিভ আর কি নেগেটিভ, দেখো এটা দেখো। তাহলে এটা আনসার বলো আগে, এটা আনসার বলো। না 100 mS ইউজ করা যায়, সর্বোচ্চ 100 mS ইউজ করা যায়, এর বেশি ইউজ করা যায় না। ক্যালকুলেটর 100 mS, সর্বোচ্চ 100 mS। হ্যাঁ, ইউটিউবে দিব ইনশাল্লাহ। নেগেটিভ আছে, পরেরটা বলো নেগেটিভ আছে। শি ডিড নট সি এনি ওয়ান, শি নিউ অ্যান্ড, শি ডিড নট সি এনি ওয়ান অ্যান্ড শি নিউ অ্যান্ড, ঠিক আছে। এখন এটা কি আছে সবার আগে ভাই? নেগেটিভ আছে। নেগেটিভ থাকলে ভাই নেইদার, বুঝি আর না বুঝি। আর ভাই পজিটিভ থাকলে এইদার, এইটুকু কে বুঝছো? নেগেটিভ থাকলে নেইদার, পজিটিভ থাকলে এইদার। নেগেটিভ থাকলে কি নেইদার, পজিটিভ থাকলে এইদার, ঠিক আছে। এটা ভাই কোন ফর্মেটে হবে? আমি তানভীর ভাই বলে সবসময় এটা হলো নাজমা ফর্মেটে হবে। কোন ফর্মেটে? নাজমা ফর্মেটে হবে, ঠিক আছে। কোন ফর্মেটে? নাজমা ফর্মেট। ভাই বুঝলাম না নাজমা ফর্মেটটা কি? নাজমা ফর্মেটটা কিছুই না, তানভীর ভাইয়ের একটা শর্ট ট্রিক্স, ঠিক আছে। বাকিগুলো লাগবে না, আপাতত এনটুক বুঝো। ভাইয়া এটা কি হবে ভাই? নেগেটিভ ফর্মটা হবে। নেগেটিভ যে অ্যাডজেক্টিভটা আছে নেগেটিভ টুক হবে। এরপরে কি হবে? এ দিয়ে ভাই অক্সিলারি হবে, এ দিয়ে কি হবে? অক্সিলারি হবে। এস দিয়ে কি হবে? সাবজেক্ট হবে, শেষ। তাহলে ভাইয়া এই শুরুটা তুমি এই ফরম্যাটে যাবে, নাজমা ফরম্যাটে যাবে। কোন ফরম্যাটে? নাজমা ফরম্যাটে যাবে। তাহলে প্রথমে নেগেটিভ ওয়ার্ডটা হবে, পরে অক্সিলারি ভার্ব হবে, পরে সাবজেক্ট হবে। এখন তুমি মিলাও, এখানে দেখো, তুমি মিলাইলে তুমি বুঝবা কোনটা নেগেটিভ ওয়ার্ড আছে, ওই তারপর অক্সিলারি আছে, তারপর সাবজেক্ট আছে, বলো, ঠিক আছে। এমএস 100 mS, সর্বোচ্চ 100 mS, ইয়েস না 100 mS, 100 mS ইউজ করা যায়। বাকিগুলোতে তো ইউজই করতে দেয় না, ওরা তো একটু ভালো, ওরা 100 mS ইউজ করতে দেয়। বাকি কোনো ডিউতে ইউজ করতে দেয় না, বাকরিবিতে ইউজ করতে দেয় না, ঠিক আছে, কোনোটাতে ইউজ করতে দেয় না, শুধুমাত্র ওরাই দেয়। আর বুয়েট দেয়, বুয়েট তো আলাদা ব্যাপার। হ্যাঁ নাজমা আপা, এই নাজমা আপা বুঝছো কে?
হ্যাঁ, নেগেটিভ থাকলে নেইদার, পজিটিভ থাকলে এইদার, নেগেটিভ থাকলে নেইদার, পজিটিভ থাকলে এইদার। আর কোন ফরম্যাটে বলবে? তানভীর ভাই বলছে কি বলবে? নেগেটিভ ফরম্যাটে বসলে নাজমা ফরম্যাটে বসবে। এন দিয়ে হলো নেগেটিভ ওয়ার্ডটা, এ দিয়ে অক্সিলারি ভার্বটা, এস দিয়ে সাবজেক্টটা, এস দিয়ে কি সাবজেক্টটা। দেখি আমরা মিলি। তাহলে দেখো এইদার আছে আর নেইদার আছে, বাকি দুটো তো এমনি বাদ, বাকি দুটো এমনি বাদ। এখন এইদার তো বাদ, এইদার বাদ কেন? কারণ নেগেটিভ ফর্মে আছে, সি ডিড নট সি আছে, সি ডিডেন্ট সি আছে, তার মানে এইদার বাদ। তাহলে নেইদার হইতে পারে। নেইদার পরে তানভীর ভাই বলছে নাজমা, দুই আমি খেয়াল করি নেগেটিভ ওয়ার্ড, এটা একটা অক্সিলারি, এরপরে এটা একটা সাবজেক্ট। হ্যাঁ, নাজমা ফরম্যাটে ঠিক আছে, ওকে আনসার এটা। নাজমা ফরম্যাট ঠিক আছে। এই বাচ্চা কাচ্চারা বলো নাজমা ফরম্যাট ঠিক। নেগেটিভ ওয়ার্ড পাইলেই কোন ফরম্যাট হবে? ভাই নাজমা ফরম্যাট হবে। কোন ফরম্যাট হবে? নাজমা ফরম্যাট হবে। মনে থাকবে কোন ফরম্যাট? নাজমা ফরম্যাট। কোন ফরম্যাট? নাজমা ফরম্যাট। গুড। ও ষষ্ঠ দেয়, ষষ্ঠ প্রশ্ন কঠিন করে, ষষ্ঠ দেয়। ঠিক আছে, এই বলো কোন ফরম্যাট? নাজমা ফরম্যাট। পোলাপান নাজমা ফরম্যাট ক্লিয়ার? এই বাচ্চা কাচ্চারা বলো ভাই নাজমা ফরম্যাট ক্লিয়ার? আজকে থেকে নাজমা ফরম্যাট ক্লিয়ার। নেগেটিভ ওয়ার্ড এইভাবেই বসবে, নেগেটিভ ওয়ার্ডগুলো এই ফরম্যাটেই বসবে, নাজমা ফরম্যাট বসবে। ঠিক আছে, নাজমা ফরম্যাট বসবে। ক্লিয়ার? বুঝছো কি না? তাহলে নেইদার, এই দেখো এই যে নেইদার, নেইদার বসবে, এরপর অক্সিলারি বসবে, নাউন। নাউন মানে তো সাবজেক্ট, সাবজেক্ট মানে নাউন প্রনাউন বসবে আর কি। ঠিক আছে, এই ফরম্যাটটাই সবসময় তুমি পাবা, মোটামুটি মনে থাকবে, এটা যাতে ভুল না হয়। ঠিক আছে, এই দেখো এই যে নেইদার ডিডাই, এই যে নেইদার, এই যে নাজমা, নেগেটিভ, এই যে এই দেখো সাবজেক্ট, সব জায়গায় একই, এই ফরম্যাটই বসবে। ঠিক আছে, এই ফরম্যাটই বসবে। ক্লিয়ার? দ্য থিপ দ্য থিপ রান এওয়ে বা র্যান এওয়ে ড্যাশ হি শুড বি কট। ঠিক আছে, এটা হলো মানে চোরটা দৌড়ায় পালাইতেছে, পিছে ভয় হয়, মানে ভয় হয় বা পিছে ভয় হয় কীরকম? হি শুড বি কট, আদারওয়াইজ মানে ভয় হইতেছে, সে যাতে ধরা পড়ে যাবে, সেজন্য কি ধরা পড়ে যাবে, এটা নেগেটিভ অর্থ ব্যবহার করতেছে। হ্যাঁ, ঠিক আছে, এই বুঝছো কিনা বলো? তানভীর ভাই কি বলছে বলো? তাহলে বলো এইটাই প্রশ্ন। দ্য থিপ র্যান এওয়ে ড্যাশ হি শুড বি কট। ঠিক আছে, দ্য থিপ বলেন আমরা রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, যে তাড়াতাড়ি দৌড়াও। ঠিক আছে, আদারওয়াইজ কী করবা? অন্যথায় তুমি কী করবা? ট্রেনটা মিস করে ফেলবা। বা পিছে ভয় হয় যে, মানে এটার অর্থ আসলে পিছে ভয় হয় যে, পিছে ভয় হয় যে, যদি ক্ষয় হয় যে, না আমি মজা করে বলি, পিছে ভয় হয় যে, পিছে ভয় হয় যে। ঠিক আছে, পিছে ভয় হয় যে, পিছে ভয় হয় যে। ঠিক আছে, যে আমাকে ধরে ফেললো, আমাকে খেয়ে ফেললো, আমি হলো কি ট্রেনটা মিস করে ফেললাম, আমি মনে পাস করতে পারলাম না, আমি মনে ছবিতে চান্স পাইলাম না। ঠিক আছে, এরকম মনে হইতে পারে, তাই না? এরকম কি মনে হইতে পারে? ঠিক আছে, এই আনলেস কেন উড়াই ফেলবো? আনলেস কেন? হোয়াই আনলেস? হোয়াই আনলেস? আনলেস মানে যদি না, আনলেস মানে যদি না। ঠিক আছে, আনলেস অর্থ এখানে প্রকাশ করতেছে না, এখানে তার ভয়টা কাজ করতেছে। পিছে ভয় হয় যে, পিছে ভয় হয় যে, যদি ক্ষয় হয় যে, পিছে ভয় হয় যে, যদি একটু ক্ষয় হয় সে। ঠিক আছে, পিছে ভয় হয় যে। ঠিক আছে, তাহলে কি বলছি? পিছে ভয় হয় যে কেন? দ্য থিফ র্যান অ্যাওয়ে। ঠিক আছে, চোরটা কি হয়েছে? দৌড়াচ্ছে। কেন? পিছে ভয় হয় যে। কেন? কারণ হি শুড বি কি কট। তাহলে কি লেস্ট হি শুড বি কট, লেস্ট হি শুড বি কট, লেস্ট হি শুড বি কট। দ্য থিফ র্যান অ্যাওয়ে লেস্ট হি শুড বি কট। ঠিক আছে, এখানে আনলেস আনে না, আনলেস হলো যদি না, যদি না এটা হয়, আমরা তো যদি না অর্থে প্রকাশ করতেছি না। তাহলে দ্য থিফ র্যান অ্যাওয়ে লেস্ট হি শুড বি কট, লেস্ট হি শুড বি কি কট। লেস্ট মানে হয় যে, ওই তো হয় যে, বা পিছে ভয় হয় যে। ঠিক আছে, ঠিক আছে, লেস্ট হি শুড বি কট। মনে রাখবা, তুমি বুঝো আর বুঝো, লেস্টের একটা বন্ধু আছে, লেস্টের গার্লফ্রেন্ডের নাম হলো শুড। যদি পৃথিবীতে লেস্ট থাকে, সেইখানে শুড আসবেই 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 আসবে। কি বলছি বলো? যদি শুড আসে তাহলে ভাইয়া লেস্ট আসবেই আসবেই আসবে, অন্য কিছু চিন্তা করা যাবে না। কি বলছি? লেস্ট যদি থাকে শুড আসবে, শুড যদি থাকে লেস্ট আসবে, অন্য কিছু হবে না হবে না হবে না। কি বলছি? লেস্ট থাকলে শুড আসবে, শুড থাকলে লেস্ট আসবে, শুডের গার্লফ্রেন্ড লেস্ট, লেস্টের গার্লফ্রেন্ড শুড, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটা বলো, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যেটা বলো। ঠিক আছে, কোশ্চেন ইজি করে। ঠিক আছে, বুঝছো কিনা? এই বুঝছো কিনা? তাহলে কি বলছি? তাহলে পৃথিবীতে লেস্ট যদি থাকে, সেইখানে আমার অন্য আনলেস চিন্তা করতে পারবো না, আদারওয়াইজ চিন্তা করতে পারবো না, বার্ড চিন্তা করতে পারবো না। কারণ আমার শেষে যখন শুট দিছে, শুটের সাথে একদম মানে বলে না মানে কি বলে এটারে, কী দিয়ে বলবো, মানে কলিজায় সম্পর্ক, সেটা হলো শুটের সাথে লেস্টের, শুটের সাথে লেস্টের। যখন লেস্ট আসছে তখন শুট আসবেই, লেস্ট যখন আসবে তখন কি শুট আসবেই। ঠিক আছে, এটা তুমি ছোটোবেলাতে পড়ছো। ঠিক আছে, আমরা পড়ছি যে হলো কি রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এটা তো পড়ছো নাকি? রান ফাস্ট, ঠিক আছে, রান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। এটা হয় হি শুড মিস দ্য ট্রেন, এটা তো ছোটোবেলার একটা গল্প, হি শুড মিস দ্য ট্রেন।
ঠিক আছে, এই দেখো শুড আসছে, এর মধ্যে লেস্ট আসছে, শুড আসছে, এর মধ্যে লেস্ট আসছে, অন্য কিছু চিন্তা করা যাবে না। তাই লেস্ট আর শুড জোড়া গঠন করে, এরা থাকবেই থাকবে, এরা জোড়ার মতো থাকে। শুড যখন আসছে অন্য কিছু আমি চিন্তা করবো না, তাই লেস্ট যখন আসছে তখন শুড আসবে, লেস্ট যখন আসছে তখন কি আসবে, শুড আসবে। হি শিওরলি ডে শিল টু নিড এ ডক্টর, ইউ উড বি বেটার কল ফর হিজ কি, হিজ প্যারেন্টস, বলো। হি শিওরলি ডে শিল টু নিড এ ডক্টর নাও, ইউ উড বেটার কল ফর হিজ প্যারেন্টস। ঠিক আছে, বলো এটা। এই দেখো এগুলোতে আমি বলি চোখের মতো একটা চোখ থাকতে হয়, তাকাইলেই বোঝা যায়। আমার যদি বলো এটা আমি তাকাইলেই দেখছি, মানে এটার আনসার কি হবে আমি তাকাইলেই বুঝছি এটার আনসার কি। আমারে যদি বলো এই বুঝছো কিনা, এটাতে তাকাইলেই আমি বুঝতে পারছি যে এটার আনসার কি। হ্যাঁ এখন আই রে বলবান, এখন একটা বলছি কারণে শুটের জায়গায় মাইটা হইতে পারে। আমি তো এই অপশনে আমার শ্যুট ছিল, এই অপশনে শ্যুট ছিল, এই জন্য আমি বলছি শ্যুটের সাথে লেস্ট মাস্ট। ঠিক আছে, শ্যুট যদি না হয় তাহলে মাইট তো হইতেই পারে, শ্যুট না হলে মাইট হইতে পারে। ঠিক আছে, হি মাইট মিস দ্য ট্রেন। হ্যাঁ এটা একই একই জিনিস। আচ্ছা এটা বলো, হি ইজ শিওরলি ডেস ইল টু নিড এ ডক্টর নাও, ইউড বেটার কল ফর হিজ প্যারেন্টস। এটা দেখো আমি বললাম এটা দেখলেই মানে বললাম তো এটা তাকাইলেই একটা প্রশ্নের আনসার ভাব আছে, একটা প্রশ্নের আনসার তাকানোর মতো চোখ লাগে। হ্যাঁ সেটাই বলছি, তাহলে বোঝার মতো একটা মন থাকতে হবে, তাকানোর মতো একটা চোখ থাকতে হবে। তুমি যে চিনো, তুমি যে এটা যে ওই যে বলছি পরীক্ষার হলটা হলো নতুন বউয়ের মতো, নতুন বউকে যেমন দেখলে চেনা যায় না, মনে হয় আগের দিন যে পাত্রী দেখে আসছিলাম সেটা না, পরের দিন যে বউ দেখবো সেটাও না, পরীক্ষার দিন যে প্রশ্ন দেখবো সেটাও না। তাহলে পরীক্ষার প্রশ্ন হলো নতুন বউয়ের মতো, মেকআপ করা থাকে, সাজানো থাকে, দেখলে ভাই বোঝা যায় না এটাকে আমার বউ না অন্যের বউ, বুঝছো? দেখলে বোঝা যায় না এটাকে আমার বউ না অন্যের বউ। তো এটা হলো কথা সত্য। ঠিক আছে, আচ্ছা তাহলে হি ইজ শিওরলি ডে শিল টু। দেখো একটা টু যখন দিয়ে দিছে, আরেকটা টু কি, আরেকটা টুকে সে রাখতেছে যে ভাই আমার কাছে আসো, আমার কাছে আসো, এই যে দেখো যে তার কাছে আসো, কি ক্লোজ আপ, কাছে আসার গল্প। তাহলে ক্লোজ আপ কি, কাছে আসার গল্প, এই যে কাছে আসার গল্প। ঠিক আছে, কাছে আসার গল্প, হ্যাঁ কাছে আসার গল্প। তাহলে বোঝাই যাচ্ছে এখন টু পরে দিয়ে আছে, তাহলে আগেরটা কি হবে, টু টু ডট ডট টু, টু ডট ডট টু। সো হয় না, সো ইল টু এর জীবনও হয় না কোনো দিন এরকম বসাইছো সো ইল টু। অপশন টেস্ট এটাকে বলে ওটি, ওটি মানে অপশন টেস্ট, অপশন টেস্ট করে বলা হয়। ক্রিটিক্যালি এল টু না, এটা হইতেছে না, টু ডট ডট টু এটাও হইতেছে না। কিন্তু হচ্ছে সবচেয়ে সুন্দর একটা কি উদাহরণ হলো টু ডট ডট টু, টু ডট ডট টু। এমন কোশ্চেন আসলো যে আমি নাইচা বের হবো এক্সাম দিয়া। আচ্ছা ঠিক আছে, ট্রেনের শব্দ পাওয়া যায়, ভালো লাগে না? হ্যাঁ অনেক ভালো লাগে। ঠিক আছে, হ্যাঁ ওটা তো কিছু হইতেই পারে, আমরা তো ট্রিক্স বলতেছি। হ্যাঁ কলিজা থাকা লাগবে, একদম কলিজা থাকা লাগবে। ঠিক আছে, কলিজা থাকা লাগবে। আর এর মধ্যে সাবজেক্টও নাই, ঠিক আছে, এটা তো আছেই। আমরা তো যেগুলো যেগুলো বলতেছি আর কি, তো এখানে কি আমার এলো টু ডট ডট ইলটা কি সবচেয়ে সুন্দর হচ্ছে। ঠিক আছে, টু ডট ডট ইল মানে টু ইল কি টু নিট, মানে টু ইল টু নিট, টু ডট ডট টু জোড়া গঠন করে, হি ইজ শিওরলি টু ইল টু নিট। ঠিক আছে, my classmates introduced me dash the professor we loved most, dash the professor, dash the professor we loved most, dash the professor, dash the professor এখানে একটা ড্যাশ হবে, dash the professor we loved most, dash the professor we loved most, dash the professor we loved most। ঠিক আছে, dash the professor we loved most। তাহলে introduced me dash the professor, introduced me dash the professor, তাহলে বলো introduced me dash the professor, introduced me, ওটি মানে ওটি করতে হবে। হ্যাঁ ওটি মানে ওটি করতে হবে। হ্যাঁ ক্লোজ আপ, কাছে আসার গল্প। হ্যাঁ হ্যাঁ যে কোনো তিনটা সাবজেক্ট বললামই তো, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটার মধ্যে, চারটার মধ্যে যে কোনো তিনটা। আর বাংলা আর ইংলিশ, এই হলো 5টা, এই হলো 25, আর এখান থেকে হলো 100, মানে এখান থেকে 100-র মধ্যে 75 দেখাইতে হবে। এই তুমি যেটা দেখো, তোমার মনে হয় ম্যাথ দেখাবো না, ফিজিক্স দেখাবো না, যেটা ভালো লাগে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে 75 তুমি কত পাই সেটা কোনো সমস্যা নেই। তোমাকে এখানে অবশ্যই মানে এই যে 25-এ তোমাকে বাংলায় 3 আর ওটাতে 4, মানে 7টা কারেক্ট করতে হবে, 7টা কারেক্ট করতে হবে। হ্যাঁ তাহলে মাই ক্লাসমেটস ইন্ট্রোডিউসড মি, ইন্ট্রোডিউসের পর আমরা ছোটবেলাতে পড়ছি, ইন্ট্রোডিউসের পর কি হয় ভাইয়া, ছোটবেলাতে পড়ছি প্রিপোজিশন, ইন্ট্রোডিউস টু, ইন্ট্রোডিউস কি, ইন্ট্রোডিউস টু হয়, ইন্ট্রোডিউস কি হয়, টু হয়, ইন্ট্রোডিউস কি হয়
টু হয়, ইন্ট্রোডিউস উইথ না, ইন্ট্রোডিউস টু, ইন্ট্রোডিউস মি টু দ্য প্রফেসর, টু দ্য প্রফেসর, টু দ্য প্রফেসর, অন্য কিছু করা যাবে না। মাই ক্লাসমেটস ইন্ট্রোডিউসড মি টু, ইন্ট্রোডিউস অনুসারে হচ্ছে ইন্ট্রোডিউস টু দ্য প্রফেসর, ঠিক আছে, ইন্ট্রোডিউস টু দ্য প্রফেসর, টু দ্য প্রফেসর। এখন এরপরে কি আছে, ডেশের পরে একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকলে তখন আমরা হোয়ের জায়গায় হোম বসাই, হোয়ের জায়গায় কি বসাই, হোম বসাই। সো আমার আনসার কি তখন ডি। তাহলে ইন্ট্রোডিউসড মি মানে ইন্ট্রোডিউসড মি টু দ্য প্রফেসর হোম উই লাভড মোস্ট, হোম উই লাভড মোস্ট, খুব ইম্পর্টেন্ট, হোম উই লাভড মোস্ট, ঠিক আছে, হোম উই কি লাভড মোস্ট। তাহলে কি বলছে, ইন্ট্রোডিউস টু, পরিচিত করানো বোঝানো, পরিচিত যদি করাই, পরিচিত করানো বোঝানোতে আমাদের টু বসে, আর হোম কি আমাদের হোমের পরে কি হবে, যে অবশ্যই নাউন বা প্রোনাউন বা সাবজেক্ট থাকবে, নাউন বা প্রোনাউন কি সাবজেক্ট থাকবে। এখানে যদি নাউন বা প্রোনাউন না থাকতো তাহলে সেক্ষেত্রে হো বসাইতাম, তাহলে হোম কখন, যখন সাবজেক্ট চলে আসছে, সাবজেক্ট চলে আসলেই, সাবজেক্ট বা নাউন প্রোনাউন চলে আসলেই তখন কি আসবে, আমার হোম চলে আসবে। তাহলে মাই ক্লাসমেটস ইন্ট্রোডিউসড মি টু দ্য প্রফেসর হোম, হোম কেন আসছে, উই এর জন্য আসছে, হোম কেন আসছে, উই এর জন্য আসছে, ঠিক আছে। পরীক্ষার হলে কনফিডেন্স একটু হারাই যায়। পারবা প্যারা নাই আস্তে আস্তে পারবা। টু দ্য প্রফেসর উইথ জিএফ, বদমাইশ। কেমিস্ট্রি আর ফিজিক্স আমি তো বললাম তোমার ইচ্ছা, তোমার যদি মনে হয় একটা বাদ দিতে পারবা, কথা তো একটাই, বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ যে কোনো একটা বাদ দিতে পারবা, হয় ফিজিক্স বাদ দিতে পারবা, হয় কেমিস্ট্রি বাদ দিতে পারবা, হয় ম্যাথ বাদ দিতে পারবা, হয় বায়োলজি বাদ দিতে পারবা, কিন্তু বাকি তিনটা তোমাকে দাগাইতে হবে। এই ডেজ গ্লাসেস ক্যান কারেক্ট মোস্ট ডিফেক্ট ইন হেলদি আইস, বলো ডেজ গ্লাসেস ক্যান কারেক্ট মোস্ট ডিফেক্টস ইন হেলদি আইস, ডেজ গ্লাসেস ক্যান কারেক্ট, ঠিক আছে, মোস্ট ডিফেক্ট ইন হেলদি আইস, ঠিক আছে। এটা মানে দেখতেই মনে হচ্ছে না যে একটা প্রশ্নের, যে যেটা বলছি দেখার মতো চোখ থাকতে হবে, মানে কি, ধরো তোমার তানভীর ভাই চোখটা কি হয়েছে, নষ্ট হয়ে গেছে, এখন কি আমার যদি একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েল ফিটেড গ্লাস না থাকে তাহলে আমি দেখতে পারবো, তাহলে আমি একটা হেলদি আইস কখন কী হবে, ডিফেক্টটা ঠিক হবে যদি একটা ভালো ফিটের কি গ্লাস কি হয় লাগানো হয়, একটা ওয়েল ফিটেড গ্লাস কি লাগানো হয়। সব সব বাদ দিলে হবে, একদম সব বাদ দিলে হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, যে যেটা পারো, তাহলে কি বলছি, ভালো মতো বুঝো, ভালো মতো প্রশ্নটা বুঝো, তাইলে তুমি বুঝতে পারবা যে গ্লাসেস ক্যান কারেক্ট, তার মানে এই গ্লাস মানে কি, আয়নার গ্লাস না রে ভাই, এই গ্লাস মানে চশমা, চশমা ক্যান কারেক্ট মোস্ট ডিফেক্ট মানে চোখের যে ত্রুটি ইন হাই হেলদি আইস, একটা সুস্থ স্বাভাবিক মানুষের যে চোখের যে ত্রুটিগুলো আছে এটা কিভাবে কারেক্ট করবে, হোয়েন ওয়েল ফিটেড ওয়েল ফিটেড ইফ ওয়েল ফিটেড হোয়েন, বলো এই যে ইফ দ্বারা আর হোয়েন দ্বারা দুইটা শর্ত কখনো থাকতে পারে না, এটা সবার আগে বাদ, সবার আগে বাদ দিয়ে দিছি। এখন বলো এবিসির মধ্যে কোনটা আনসার, এটা কি ভাই, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে আছে, কোন ক্লজ হিসেবে আছে, সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে আছে। কেন, তানভীর ভাই বলছিল যে প্রিন্সিপাল ক্লজের আগে মানে সাবঅর্ডিনেট ক্লজের আগে সবসময় কি থাকবে, ডাব্লিউএস ওয়ার্ড থাকবে, সাবঅর্ডিনেট ক্লজের আগে কি থাকবে, সবসময় সাবঅর্ডিনেট ক্লজ শুরুই হবে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা, কি বলছি, সাবঅর্ডিনেট ক্লজ সবসময় কানাই থাকবে। হ্যাঁ আমি একদম দেখছস, আমি বিশ্বাস করি আমি দেখি না ভালো মতো, ঠিক আছে, মানে খুব কম দেখি না, মানে হলো দূরে হইলে তখন তো স্পষ্ট দেখি না, ঠিক আছে, দূরে হইলে স্পষ্ট দেখি না, খুব ঝামেলা। আমি সারা জীবন চশমা ছাড়া চলছি, এখন আমি চশমা ছাড়া চলতে পারি না। আগে ছোটোবেলা ভাবতাম চশমা বললে অনেক ভালো স্টুডেন্ট হয়ে যাবো, স্যাড, এখন চশমা বলে মনে হয় না ভালো স্টুডেন্ট হতে পারলাম না, ঠিক আছে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হবে, তাহলে এখানে বোঝাই যাচ্ছে গ্লাসেস ক্যান কারেক্ট মোস্ট ডিফেক্টস, তাহলে আগেরটা কি হবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, সাবঅর্ডিনেট ক্লজের সবসময় শুরুটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা হয়, তাহলে ভাই এটা শুরু ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা হয় না, এটা বাদ, এটা শুরু ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা হয় না, এটা বাদ, আনসারে শেষ। একটু বুঝা যদি কেউ পড়ে আমার বিশ্বাস সে অনেক ভালো করবে, তার সব হওয়ার কথা। তাহলে হোয়েন ওয়েল ফিটেড গ্লাসেস ক্যান কারেক্ট মোস্ট ডিফেক্টস ইন হেলদি আইস, ঠিক আছে। তাহলে আমার একটা গ্লাস যখন কি ওয়েল ফিটেড থাকবে, একটা চশমা যখন আমার ঠিকঠাক মতো থাকবে, এখন আমার পয়েন্ট আছে, আমার পাওয়ার আছে হলো কথার কথা -1.50, মানে 20 দেখছিল পরে 50, এখন কথার কথা আমার দিল হলো 0.75, তাহলে এটা দিয়ে আমার কারেক্ট হবে, জীবনও হবে না। তা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে এখানে কি হোয়েন ওয়েল ফিটেড, এটা সঠিক আছে। এই পরে চলে আসে একটা সুন্দর একটা জিনিস, যে ইট ইজ আর্জেন্ট দ্যাট, এই ভার্বটাকে কি বলা হয়, এটার নাম কি, কে জানো, এটার নাম কি, কে জানো, এটা এই শব্দটার নাম কি, এই আর্জেন্টটা কি, এটা কি, হ্যাঁ দুইটা বাদ দেওয়া যাবে না কেন, আরে ফিজিক্স আর দুইটাই বাদ দেওয়া যাবে, দুইটা বাদ দিলে তুমি চান্স পাবা না,
বাদ দিতে না করতে 5টাই বাদ দেওয়া যাবে, সব বাদ দেওয়া যাবে। চা বাজায় বাদ দিতে পারবা, আমার না করছে কেউ? তোমার কেউ না করছে? তোমাকে কেউ না করছে বলো? সব বাদ দিয়ে যাবা সব, যে ভাই আমি কোনো কিছু দাগাইতে চাই না, আমার জন্য সব বাদ, আমার জন্য সব বাদ। কি বলছি বলো? তোমার জন্য সব বাদ, তোমার জন্য সব বাদ। ঠিক আছে, কিছু কিছু ওয়ার্ড আছে হাইপোথেটিক্যাল, 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 হাইপোথেটিক্যাল মানে কি? ধরো হলো মানে অবাস্তব, মানে ব্যাপারটা হলো এরকম, মানে তুমি চিন্তাধারায় আসছে, ইমাজিন করতেছো, সাজেস্ট করতেছো, ঠিক আছে, এরকম যে জিনিসগুলো আছে এদেরকে বলা হয় সাবজাংটিভ। এদেরকে বলা হয়, নামটা শুনছো, সাবজাংটিভ। এদেরকে কি বলা হয়? সাবজাংটিভ। ঠিক আছে, এদেরকে বলা হয় সাবজাংটিভ। ঠিক আছে, এদেরকে কি বলা হয়? সাবজাংটিভ। ঠিক আছে, সাবজাংটিভ। এই সাবজাংটিভগুলো চিনতে হবে, সাবজাংটিভ না চিনলে এই প্রশ্নের আনসার করা যাবে না। সাবজাংটিভ চেনার জন্য তাহলে তানভীর ভাইয়ের একটা সূত্র শিখে গেলাম, শেষ। আমরা সাবজাংটিভ শিখবো, তাহলে বলবো রূপা ইজ মডার্ন। কি বলছি বলো? খালি জাস্ট এটাই একটু মনে রাখবা, সাবজাংটিভ কারা? ভাই সাবজাংটিভ হলে কাজটা কি? ঠিক আছে, সাবজাংটিভ হলে কাজটা কি? ভাই সাবজাংটিভের পরে সবসময় বেস ফর্ম বসে, এটা হলো কথা, মানে বিয়ন বসে। বেস ফর্ম বলতে বিয়ন বসে আর কি। সাবজাংটিভের পরে কি বসে? বিয়ন বসে। সাবজাংটিভের পরে কি বসে? বিয়ন বসে। বুঝছো কি না? সাবজাংটিভের পরে কি বসে? বিয়ন। তাহলে কি বলছি? তাহলে বলছি টেকনিকটা কি? রূপা ইজ মডার্ন, রূপা ইজ মডার্ন, রূপা ইজ মডার্ন। ঠিক আছে, আর দিয়ে কি মনে রাখবো? আর দিয়ে মনে রাখবো রিকোয়ার, আর দিয়ে মনে রাখবো রিকোয়ার, রিকোয়েস্ট, রিকমেন্ড। একটু একবার পড়লে মুখস্থ হয়ে যাবে, সারা জীবনের জন্য মুখস্থ হয়ে যাবে, রিকমেন্ড। ঠিক আছে, ইউ দিয়ে মনে রাখবো হলো আর্জেন্ট। এ দেখো আর্জেন্ট চলে আসে, তুমি যদি একবার পড়ো তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে, আর্জেন্ট, আর্জ। ঠিক আছে, রূপা, পি, পি দিয়ে হলো প্রপোজ, প্রেফার, প্রপোজ, প্রেফার। ঠিক আছে, এটি হলো আস্ক, অ্যাডভাইস। মুখস্থ করার কিছু নাই, তুমি যদি একটু রিডিং পড়ো না কয়েকবার তাহলে দেখবা মুখস্থ হয়ে গেছে। আস্ক, অ্যাডভাইস, অ্যাডভাইস। তারপর হলো আই, আই দিয়ে হলো ইনসিস্ট, ইনসিস্ট, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ। ঠিক আছে, রূপা ইজ, এস, সাজেস্ট। কঠিন করার দরকার নাই, শোনো, এটা একটু জাস্ট রিডিং দিবা, স্টিপুলেট। আমি একটু লিখে দিচ্ছি, জাস্ট রিডিং দিবা। এম দিয়ে হলো ম্যান্ডেটরি, ঠিক, ও দিয়ে হলো অব্লিগেটরি, ডি দিয়ে হলো ডিমান্ড, ডিগ্রি। এটা অনেকে জানারও কথা, অনেকে হয়তো জানো। ই দিয়ে ইসেনশিয়াল। ঠিক আছে, ই দিয়ে ইসেনশিয়াল। আর দিয়ে রিকমেন্ড। ঠিক আছে, অ্যান্ড দেন নেসেসারি। এই এগুলো যদি একটু মুখস্থ করো, একটু কষ্ট হোক, একটু কষ্ট হোক, একবার যদি মুখস্থ করে ফেলো, একবার যদি পড়ে ফেলো, সারা জীবন মনে থাকবে, আর কোনো দিন ভুল হবে না। সারা জীবন মনে থাকবে, আর কোনো দিন ভুল হবে না। বুঝছো? একবার যদি একটু মুখস্থ করে ফেলো, আর কোনো দিন ভুল হবে না। ঠিক আছে, হ্যাঁ, একটু বলো তাহলে কি বলছি? রূপা ইজ মডার্ন, রূপা ইজ মডার্ন, রূপা ইজ মডার্ন, রূপা ইজ মডার্ন। কে 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 এটা জানো? কে কে এটা জানতা? রূপা ইজ মডার্ন। কে কে জানতা এটা? একটু জাস্ট রিডিং দিবা, রিডিং দিলেই সারা জীবন মনে থাকবে। কি বলছি? রূপা ইজ মডার্ন। দেখো, রূপা ইজ মডার্ন, এটা গেল সাবজাংটিভের উদাহরণ। সাবজাংটিভ মানে কি ভাই? একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ড, যেটা মানে হলো যে কোনো ধরনের জিনিস উইশ করা বোঝায়, সাজেস্ট করা বোঝায়, ইমাজিন করা বোঝায়, একটা কল্পনা বোঝায়, এরকম জিনিস। এই ওয়ার্ডগুলো থাকলে কি হয়? এই ওয়ার্ডগুলো থাকলে ভাই বেস ফর্ম বসে। এই ওয়ার্ডগুলো থাকলে কি হয়? বেস ফর্ম বসে বা হলো বিওয়ান বসে, বেস ফর্ম বসে বা বিওয়ান বসে। এই ওয়ার্ডগুলো থাকলে কি হয়? সবসময় কি বলছি? ভার্বের বেস ফর্ম বসে। এটা যদি তুমি না চিনো তাহলে তুমি তখন দাগাইতে পারবা না। এটা যদি না চিনো তুমি দাগাইতে পারবা না। কথার কথা, তোমার ইট ইজ আর্জেন্ট দ্যাট, তখন তোমার কাছে মনে হবে এটা মনে শুড লিভ হবে, মাস্ট লিভ হবে, লেফট হবে, এগুলো কিছুই হবে না। কেন? বেস ফর্ম বসবে, ভার্বের কি বসবে? বেস ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। এইখানে বেস ফর্ম একটা আছে, লিভ, তাহলে আনসার লিভ। এটা এখন আর্জেন্ট কেমনে? এই যে দেখো, ইউ দিয়ে আর্জেন্ট, ইউ দিয়া আর্জেন্ট। এটা যদি তুমি চিনতে পারো, এটা যদি তুমি চিনতে পারো, তোমার তখন ভুল হবে না। তাহলে কি বলছি? রূপা ইজ মডার্ন, এরা হলো সাবজাংটিভ। কেমন মনে রাখবো? রূপা ইজ মডার্ন। আমার সাথে সাথে বলো, আর দিয়ে হলো রিকোয়ার, রিকোয়েস্ট, রিকমেন্ড, রিকোয়ার, রিকোয়েস্ট, রিকমেন্ড। ইউ দিয়ে হলো আর্জেন্ট, আর্জ। পি দিয়ে হলো প্রপোজ, প্রেফার। জিনিসগুলো কি একটু একটু হাইপোথেটিক্যাল, একটু হাইপোথেটিক্যাল। ঠিক আছে, যেটা বলছি জিজ্ঞাসা, ঠিক আছে, তারপরে উপদেশ, জিজ্ঞাসা, প্রপোজ করা, আর্জেন্ট, ঠিক আছে, রিকোয়েস্ট, এগুলো আর কি। ইম্পর্টেন্ট, ইনসিস্ট, সাজেস্ট,
সবই একটা কল্পনাতীত জিনিস, ঠিক আছে। তাহলে রিকোয়ার, রিকোয়েস্ট, রিকমেন্ড, আর্জেন্ট, পিডিএফ, প্রপোজ, প্রেফার, এই যে প্রপোজ করস তোরা, ঠিক আছে। তাহলে এ দিয়ে আস্ক, অ্যাডভাইস, আই দিয়া ইনসিস্ট, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, এস দিয়া সাজেস্ট, স্টিপুলেট, এম দিয়া ম্যান্ডেটরি, ও দিয়া অব্লিগেটরি, ডি দিয়া ডিমান্ড, ডিক্রি, ই দিয়া ইসেনশিয়াল, আর দিয়া রিকমেন্ড, এন্ড দ্য নেসেসারি। এগুলো যদি একটু 2-3 বার রিডিং পড়ো আস্তে আস্তে তোমার মুখস্থ হয়ে যাবে। তুমি প্রশ্নে দেখলেই বুঝতে পারবা এটা একটা সাবজাংটিভ। সাবজাংটিভের পর সবসময় বারবের বেস ফর্ম বসে, বারবের বেস ফর্ম বসে, বারবের বেস ফর্ম বসে, ঠিক আছে। এই বুঝছো কিনা? তাহলে এটা একটু কষ্ট করে মুখস্থ করবা। তাহলে সাবজাংটিভ ওয়ার্ড যদি থাকে, সাবজাংটিভ ওয়ার্ড যদি থাকে, সাবজাংটিভ ওয়ার্ড যদি থাকে, এরপর যদি আমার দ্যাট থাকে, এরপর যদি আমার দ্যাট থাকে, এরপর যদি দ্যাট থাকে, তাহলে সবসময় কী হবে? এরপরে কী হবে? ভার্বের বেস ফর্ম বসবে। ভার্বের কী বসবে? বেস ফর্ম বসবে। তাহলে সাবজাংটিভ ওয়ার্ডটা তোমাকে চিনতে হবে, এটা একটা সাবজাংটিভ ওয়ার্ড তোমাকে জানতে হবে। তাহলে এই ফরমেশনটা তানভীর ভাই বলে ফেলছে, সাবজেক্ট প্লাস সাবজাংটিভ ওয়ার্ড প্লাস দ্যাট যদি থাকে, তাহলে সাবজেক্টের ভার্বের পর কী বসবে? বেস ফর্ম বসবে। ভার্বের কী বসবে? বেস ফর্ম বসবে, ঠিক আছে। এটাকে আমরা বলছি, এগুলো সব বলে ফেলছি। এগুলো কি? ওই যে বলছি রূপা ইজ মডার্ন, একটা সূত্রই, রূপা ইজ মডার্ন। রূপা কেমন? রূপা মডার্ন। রূপা জেনজি, এই জন্য মডার্ন। আচ্ছা, এটা বলো। He dashed from the university in 1995. Then he dashed 2 years in the army. বলো। বুঝা 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 পড়বো তাহলে সহজ হবে। বুঝা বুঝা পড়বো তাহলে সহজ। ডিমান্ডের পর কি লিখছেন ভাইয়া? কোনটা? ডিমান্ডের পর ডিক্রি, ডিক্রি, DCREE, ডিক্রি। এটা হলো ওই যে বিচার বিভাগ সম্পর্কিত একটা জিনিস, ডিক্রি বলা হয়। বিচার বিভাগে ডিক্রি নামক একটা জিনিস আছে, ডিক্রি, DCREE। এটা বলো। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো দুইটা স্বাধীন বাক্য আছে। হি ডেস্ট ফ্রম দ্য ইউনিভার্সিটি ইন 1995, দেন হি ডেস্ট 2 years ইন দ্য আর্মি। সে এলো, এটা একটা স্বাধীন বাক্য যে 1995 সালে সে কি করছিল। আরেকটা স্বাধীন বাক্য যে পরবর্তী 2 বছরে সে কি করছে। মানে ও হলো ওর উপরে ডিপেন্ড না, ও হলো ওর উপরে ডিপেন্ড না, মানে দুজন কি আলাদা আলাদা স্বাধীন বাক্য। আর 1995 এটা কি একটা, এটা একটা পাস্ট টেন্স ভাই। বুঝি আর না বুঝি এটা পাস্ট টেন্স ভাই। 1995 তো এটা পাস্ট টেন্স নাকি? ওটা তো ভাই 2095 না, যে ভবিষ্যৎকাল। তার মানে হলো কি ভাই? অতীতকাল। অতীতকাল মানে পাস্ট টেন্স। তাহলে আমি পাস্ট টেন্সের ফর্ম খুঁজবো, পাস্ট টেন্সের ফর্ম খুঁজবো, তাহলে আনসার শেষ। আর বলো কোনটা পাস্ট টেন্সের ফর্মে আছে, কোনটা পাস্ট টেন্সের ফর্মে আছে, সেটাই আনসার। কোনটা পাস্ট টেন্সের ফর্মে আছে, কোনটা পাস্ট টেন্সের ফর্মে আছে, কোনটা পাস্ট টেন্সের ফর্মে আছে বলো, কোনটা পাস্ট টেন্সের ফর্মে আছে, তাড়াতাড়ি বলো। তাহলে কি আনসার বোঝাই যাচ্ছে। তাহলে গ্র্যাজুয়েটেড আর কি হবে? স্পেন্ট। গ্র্যাজুয়েটেড আর কি? স্পেন্ট। ঠিক আছে, এই দুটা স্বাধীন বাক্য আছে, এটা বলেই ফেললাম, দুইটাই পাস্ট টেন্স হবে। I am excited to see all the historical structure dashed by the Roman Empire. Dashed by the Roman Empire. এটা যদি একটু ভালো মতো তুমি লক্ষ্য, যেটা বলছি, দেখার মতো চোখ থাকতে হবে। দেখার মতো চোখ থাকলেই বুঝবা। এই দেখো, এই একটা বাই আছে। বাই কখন হয় ভাই? প্যাসিভ ফর্মে হয়। বাই কখন হয়? প্যাসিভ ফর্মে হয়। বাই কখন হয় ভাই? প্যাসিভ ফর্মে হয়। বাই কখন হয়? প্যাসিভ ফর্মে হয়। তাহলে বারবার কি বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। বুঝি আর না বুঝি, এগুলো কিছু বেসিক জিনিস তোমাকে খেয়াল করতে হবে। ধরো এই প্রশ্নটা আমি পারি না, এই প্রশ্ন আমার জানা নাই, সামনে কি আছে না আছে জানি না, কিন্তু যখন বাই দেখছি তখন আমি বুঝছি যে এটা একটা প্যাসিভ ফর্মে আছে। তার মানে প্যাসিভ ফর্মের আগে অবশ্যই কি হবে? একটা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এটা তোমার যাতে বুঝতে হয়, এটা যাতে তোমার মাথায় থাকে যে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। কোন ফর্মটা বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, ঠিক আছে। কি বলছি বলো? পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এখন বলো আনসার কোনটা? পাস্ট পার্টিসিপল ফর্মের আনসার কোনটা বলো? পাস্ট পার্টিসিপল ফর্মের আনসার কোনটা? তাড়াতাড়ি বলো। টু বিল্ড, বিল্ড, টু হ্যাভ বিল্ড, হ্যাভিং বিল্ড। কি বলছে তানভীর ভাই? কি বলছে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। কোনটা ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। হ্যাঁ, সবাই বলো, সবাই সবাই। এই যে টু বিল্ড বলতেছে, এটা গুলি করবো। এই টু বিল্ড তোরা মাত্র বলে দিলাম পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। পাস্ট পার্টিসিপল ফর্ম টু বিল্ড। এই টু বিল্ড হলে কি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়? মানে পোলামান্ডারে কি কইতাম আমি, আমার মাঝে মাঝে মন দেয় চায়। হ্যাঁ, বইলেই দিলাম পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। বললাম প্যাসিভ ফর্মে আছে, বললাম বাই দ্বারা আছে, বাই দ্বারা আছে। ভাই বাই দ্বারার মধ্যে টু বিল্ড কেমনে হয়? আমি কিতার মধ্যে ডালতাছি, আমি কিতার মধ্যে ডালতাছি, ব্যাপারটা হচ্ছে এমন। বাই বাই বইলেই দিল, মানে তানভীর ভাই বইলেই দিল বাই আছে মানে প্যাসিভ ফর্মে বসবে। প্যাসিভ ফর্মে বসবে মানে এর আগের ফর্মটা অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ভাই তুমি যে টু বিল্ড আনসারটা বললা, তুমি আমাকে বলো যে টু বিল্ড আনসারটা টু দ্বারা তুমি কেমনে, কবে তুমি শিখছো যে টু হলে এটা একটা পাস্ট পার্টিসিপল ফর্ম? মানে আমার কচু গাছের সাথে ফার্স্ট টানাইতে ইচ্ছে করতেছে তোমার কথা শুনে। ঠিক আছে,
কচু গাছের সাথে ফার্স্ট টান দিতে ইচ্ছা করতেছে, তাহলে কি হবে? বিল্ড হবে। আমরা জানি বিল্ড বিল্ড বিল্ড, এই যে দেখো বিল্ড, এটার পাস্ট ফর্ম কি? বিল্ড, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিল্ড। তাহলে সেম ফর্মে থাকে। হ্যাঁ, তাহলে আনসার কি? বিল্ড। তাহলে যেটা বলছি, বাই যদি থাকে তাহলে আমার কি হবে? বি থ্রি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে। এই যে বিল্ড 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 বিল্ড। ডু ইউ হ্যাভ প্রিজুডাইস দেশ সায়েন্স? এখন দেখো এই সবসময় এই প্রিজুডাইসের পর ভাই সবসময় বেশিরভাগ টু বসে, কিন্তু অপশনে দেখো টু নাই। অপশনে কি নাই? টু নাই। মাথাটা দিছে নষ্ট করে ভাই, পড়ে এলাম প্রিজুডাইস টু বসে, এনে আবার টু নাই। কেন টু নাই? কেন টু নাই বলো? কেন টু নাই? মাথাটা দিছে নষ্ট করে। এটার আগের কোশ্চেন আনসার ছিল। আচ্ছা, আচ্ছা, যে কইছস তার দোষ, আমার কোনো দোষ নাই। যে কইছস তার দোষ। বলো প্রিজুডাইসের পরে টু বসে কিন্তু অপশনের কোনো টু নাই, তাহলে এখানে আনসার কি? এখানে আনসার কি বলো? এখানে আনসার কি বলো? এখানে আনসার কি বলো বাচ্চা কাচ্চারা? বলিয়া ফেলো। ভাইয়া এমন একটা যে ইউনিট ছিল, হ্যাঁ একদম। এখন তো প্রিজুডাইসের পরে আমি কি বসাইতে পারি ভাই? প্রিজুডাইস এরপরে ভাই আমি কি বসাইতে পারি? ইন বসাইতে পারি। কেন? ইন দ্বারা তখন পক্ষে কথা বলা হয়। আমি যদি পক্ষে কথা বলি তখন হলে ইন বসে। দেখি এই যে ইন বসে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন যদি প্রশ্নবোধক বলছে তার মানে প্রিজুডাইস কি হবে? আমার এখানে এগেইনস্ট হবে। কেন এগেইনস্ট হবে ভাই? আমার বিপক্ষে কথা বলতেছি। বিপক্ষে বুঝলাম কেন ভাই? ইন কেন না? অনেকের মনে প্রশ্ন আসতে পারে ইন কেন না ভাই? ইন হলো পক্ষে কথা বলা। এখন ডু ইউ হ্যাভ এনি প্রিজুডাইস এগেইনস্ট সায়েন্স? তোমার কি কি তোমাকে আমি প্রশ্নবোধক করছি মানে কি? অবশ্যই তোমার যদি সত্য মানে পক্ষে থাকতো তাহলে তোমাকে আমি প্রশ্ন করতাম? জীবনেও না। তাহলে প্রশ্নটা আমরা তখনই করি যখন কেউ বিরুদ্ধে যায়। তাহলে বিরুদ্ধে যেহেতু যাচ্ছে তাহলে এই জন্য এখানে এগেইনস্ট। ডু ইউ হ্যাভ প্রিজুডাইস এগেইনস্ট সায়েন্স? তুমি কি সায়েন্সের বিরুদ্ধে? তোমার মত কি সায়েন্সের বিরুদ্ধে? তোমার জ্ঞান কি এগুলো কি মানে তুমি কি বিশ্বাস করো না? বিজ্ঞান বিশ্বাস করো না? তুমি কি বিজ্ঞানের বিরুদ্ধে? এই ব্যাপারটা আসছে যখন, তখন আমার আনসার কি হয়? এগেইনস্ট হয়ে যায়। তখন আনসার কি হয়ে যায়? এগেইনস্ট হয়ে যায়। তখন আনসার এগেইনস্ট হয়ে যায়। ঠিক আছে, বুঝছো কিনা? তখন আনসার কি হয়? এগেইনস্ট হয়ে যায়। ওকে, এই তাহলে এগেইনস্ট মানে নেগেটিভ ওয়ার্ড, আর প্রিজুডাইস ইন হলে পক্ষের কথা বলা বোঝায়। তোমার দৃষ্টিভঙ্গি বিজ্ঞানের বিরুদ্ধে কিনা। মায়া ওয়াজ ডিবার্ড, এই যে নামটা দেখেই বোঝা যাচ্ছে যে এইখানে আনসার ভাই কি হবো। বিশ্বাস করো আমারটা মানে এগুলো দেখলে আমার হাত খিচমিচ করে, মনে হয় যে আনসারটা বলে দিই। মানে ইংলিশ হয়ে যাবে এরকম মজার জিনিস। ঠিক আছে, মায়া ওয়াজ ডিবার্ড ডেশ অ্যাপারিং ডেশ দ্য এক্সাম বলো। এনে একটা বলে অনেক সময় এরকম দুইটা করে অপশন আছে। হ্যাঁ, দুইটা করে অপশন আমি সবসময় বলি। ধরো তুমি ব্যাপারটা কি, দুইটা করে অপশন আসলে সবসময় একটা অপশন বের করার চেষ্টা করো। তুমি যদি এটা ভালো মতো পারো তাহলে তোমার আরেকটা পারাই লাগবে না, বা তুমি যদি এটা পারো তাহলে তোমার আগেরটাও পারা লাগবে না। ঠিক আছে, অনেক সময় দেখো বেশিরভাগই কি দেখো ভিন্ন ভিন্ন অপশন দেওয়া আছে। তার মানে তুমি যদি একটা খুঁজে বের করতে পারো, কথার কথা তুমি পরেরটা টু খুঁজে বের করতে পারলা, তার মানে আগের দেখো আগে আর মানে পরে আর টু একটাও নেই। বা পরেরটা ইন খুঁজে বের করতে পারলো, দেখো পরে ইন আর একটাও নাই। এইভাবে যদি কেউ খুঁজে বের করে, সে প্রথমটা অথবা শেষেরটা যে কোনো একটা যদি কারেক্ট করতে পারে, তার মানে আরেকটা অটোমেটিক কারেক্ট হবে। এই যে ডিবার্ডের পরে মানে আমি বললাম কি আমার হাতটা কচমচ করে, মানে যে উনি কি বসাবো, ডিবার্ড কি বসবে। ঠিক আছে, বলো আনসার বলো সবাই। হ্যাঁ, ডিবার্ড কি বসবে, আনসারটা বলো। ঠিক আছে, ডিবার্ড মানে কি সবসময় কি ডিবার্ড করে রাখা, মানে কিছু থেকে বিরত করে রাখা। একদম মানে কিছু থেকে কি করে রাখা? বিরত করে রাখা। তো বিরত করে রাখা মানে কি ভাইয়া? বিরত করে রাখা মানে কি? হইতে থাকে মানে ওইটার থেকে দূরে রাখা মানে কি? দূরে রাখা মানে এই একটাই ভাই। অন তো লাগানো, টু হলো দিকে, অন মানে লাগানো, একটা হইতেছে না মিল মতো। তাহলে কি ডিবার্ড ফ্রম ব্যাপারই। এর পরে একটা বুঝি আর না বুঝি ড্যাট কেন? আমার তো দেখাতে দরকার নেই। আমার এটা হয়েছে মানে ওটা শেষ। আমার এটা হয়েছে মানে ওটা শেষ। আমার এটা হয়েছে মানে কি ওইটা শেষ। ঠিক আছে, এই বুঝছো কিনা? ডিবার সাবরি ফ্রম মানে বিরত রাখা কোনো কিছু থেকে। হোয়েন হামিং বার্ডস ফ্লাই দেয়ার উইং বিটস আর সো র্যাপিড দ্যাট দ্য উইংস সিন ব্লাড হোয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই আন্ডারলাইন ওয়ার্ড হলো ব্লাড। হ্যাঁ, এই ব্লাডটা আন্ডারলাইন ওয়ার্ড। এই ব্লাড হয়ে গেছে, এই ব্লাড হয়েছে মানে কি ভাই? এই যে একটু আমার বলো বোর্ডটাই যে এদিক সেদিক গেলে এই ভাই বোর্ড ব্লার হয়ে গেছে, বাট বোর্ডটা কি হয়েছে? ব্লার হয়ে গেছে মানে কি অস্পষ্ট হয়ে গেছে। কি হয়েছে? অস্পষ্ট হয়ে গেছে। তাহলে এখন তোমরা বলো না অস্পষ্ট কোনটা? তুমি আমাকে বলো এই অস্পষ্ট কোনটা? হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ক্লোজেস্ট মিনিং। বলো তুমি অস্পষ্ট কোনটা? অস্পষ্ট কোনটা বলো?
এই শেষ তো প্রায়, আর বেশিক্ষণ নাই তো, আমার শেষ করে দেবো একবারে। এখন এটা আটকায় রাখলে পরে আমার কোনো কিছু হবে না। হোয়েন হামিং বার্ডস ফ্লাই দেয়ার হলো উইং বিটস, কি বলছি র্যাপিড, আমরা তাদের কিছু জানার দরকার নাই। ব্লাড চাইছে, ব্লাড, ব্লাড মানে কি ভাই? অস্পষ্ট। এখন অস্পষ্ট এনে অর্থ কোনটা? অস্পষ্ট অর্থ কোনটা বলো? অস্পষ্ট অর্থ কোনটা বলো? অস্পষ্ট অর্থ কোনটা? হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। তাহলে এখানে কি ভাইয়া? ইনডিস্টিংক্ট, এটা সহজে পারা যায়। ইনডিস্টিংক্ট। ফ্রেজাইল মানে ভঙ্গুর, এটা তিনি মানে ছোট, মিলতেছে না, ঠিক আছে। ইনএক্সস্টিবল, এটা মিলতেছে না। তাহলে আনসার একমাত্র মিলতেছে কি? ইনডিস্টিংক্ট। কি মিলতেছে? ইনডিস্টিংক্ট, ঠিক আছে। এই ওরা সময় হলো কি অস্পষ্ট দেখা গেছে, এই অস্পষ্ট দেখার জন্য আমরা ইনডিস্টিংক্ট ইউজ করি। আচ্ছা, আই ফিল অ্যাজ দো আই ওয়াজ সিটিং অন দ্য পিনস অ্যান্ড নিডলস, পিনস অ্যান্ড নিডলস, এই যে পিনস অ্যান্ড নিডলস, ঠিক আছে। হোয়াইল আই ওয়েটেড ফর দ্য ফোন কলস, ঠিক আছে। এই যে সিটিং অন পিনস অ্যান্ড নিডলস, সিটিং অন পিনস অ্যান্ড নিডলস, তুমি যে অর্থটা খেয়াল করো, আই ফিল অ্যাজ দো মানে আমি এরকম মনে করছি আই ওয়াজ সিটিং অন দ্য পিনস নিডলস অল নাইট হোয়াইল আই ওয়েটেড ফর দ্য লোকি ফোন কল, আমি অপেক্ষা করতেছিলাম, ঠিক আছে। তাহলে আমি কি ছিলাম বলো তো? আমি কি ছিলাম তুমি বলো আমাকে? ওয়াজ নার্ভাস, আনকমফোর্টেবল, রিল্যাক্সড, অ্যাংরি, রিল্যাক্সড, অ্যাংরি। বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, একটু একটু তাড়াতাড়ি বলো, তাহলে হবে। আচ্ছা, তোমরা যারা নার্ভাসের কথা চিন্তা করতেছো, নার্ভাসের তো আরও একটু কি বলো? সিটিং অন পিনস অ্যান্ড নিডলস, এটা তুমি অর্থটা যদি খেয়াল করো, মানে ভালোমতো যদি চিন্তা করো, এর তোমার নার্ভাসের চেয়ে বেশি কথা হলো তুমি কি অস্বস্তিকর অবস্থায় ছিল। কারণ কি? হোয়াইল আই ওয়েটেড ফর দ্য ফোন কলস, মানুষ যখন কারো ফোন কলের অপেক্ষায় থাকে সে সবসময় কি থাকে? নার্ভাস বেশি থাকে না। তুমি কি নার্ভাস থাকো? তুমি ভাইবা দিতে গেলে নার্ভাস থাকো। নার্ভাস মন কখন থাকে? তুমি যখন একটা ভাইবা দিতে গেছো, তুমি প্রফেসরের সামনে ভাইবা দিতে গেছো, বা তুমি খুব তোমার প্রিয় মানুষের সামনে মানে দেখা করতে গেছো, তখন মানুষ নার্ভাস থাকতে পারে। কিন্তু নার্ভাস থাকবে তো, নার্ভাস তো তুমি ফোন কলের সময় থাকো না। তুমি এরকম কখনো হয়েছে যে একজনের জন্য তুমি ফোন কলের অপেক্ষা করতেছো, তুমি নার্ভাস হয়ে আছো? জীবনে হয়েছে কোনো দিন? ইম্পসিবল, হইতেই পারে না। তো এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? এখানে হলো অস্বস্তিকর অবস্থা বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? অস্বস্তিকর অবস্থা, অস্বস্তিকর অবস্থা, ঠিক আছে। আর অস্বস্তিকর অবস্থার জন্য আমরা আনকমফোর্টেবল বেশি প্রেফারেবল, ঠিক আছে। এখানে নার্ভাসও দেওয়া যায়, আমি যেটা বলছি নার্ভাসের সাথে যাচ্ছে না ব্যাপারটা। আর রিল্যাক্স তো তুমি থাকবাই না। তুমি একটা ফোন কলের জন্য অপেক্ষা করতেছো, তুমি কি রিল্যাক্স থাকবা? জীবনেও না। তুমি কি রাগান্বিত থাকবা? রাগান্বিত বলতে পারো ভাই আমার রাগ তো অনেক বেশি, আমি রাগান্বিত থাকবো না, এটা হইতে পারে না। তাহলে এখানে সবচেয়ে বেশি হলো অস্বস্তিকর অবস্থা, যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা অর্থ দেয়, ঠিক আছে। অস্বস্তিকর অবস্থায় আসলাম সারা রাত, হোয়েন আই ওয়েটেড কি ফর দ্য ফোন কল, যখন আমি কি অপেক্ষা করতেছিলাম কি ওই ফোন কলটার জন্য, অপেক্ষা করতেছিলাম ওই ফোন কলটার জন্য। ক্লিয়ার? হ্যাঁ, আনকমফোর্টেবল, ভেরি গুড, আনকমফোর্টেবল, ঠিক আছে। এই যেটা বললাম অস্বস্তিকর অবস্থা বোঝানো হয়, হ্যাঁ, এটা একটা ইডিয়ম অ্যান্ড ফ্রেশ। বিয়ন্ড অন দ্য পিনস অ্যান্ড নিডলস, এটা হলো একটা অস্বস্তিকর অবস্থা, মানে হলো কি আমার আনকমফোর্টেবল। দ্য সান ডেশ দে ওয়েন্ট হোম, দ্য সান ডেশ, ঠিক আছে। দ্য সান ডেশ, এ দেখো এটা একটা কি, এটা বলো এটা একটা আমার নন ফাইনাইট ভার্ব, এটা বুঝাই যাচ্ছে যে দ্য সান যেই হোক, ইজ সেট হোক, হ্যাভিং সেট হোক, বিং সেট হোক, আর ওয়াজ সেট হোক, যেটাই হোক, অস্ত যাচ্ছে, দে ওয়েন্ট হোম। এই যে এরপরে কি হয়েছে? অস্ত যাওয়ার পর কি আমরা খাইলাম না ঘুমাইলাম না গেলাম, কিছু না কিছু করলাম, এটা বোঝা যাচ্ছে না। তার মানে অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না, অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না, ঠিক আছে। তার মানে কি এখানে কী হবে বলো? হ্যাঁ, আনকমফোর্টেবল, ভেরি গুড। যারা আনকমফোর্টেবল বলছো, ভেরি গুড। জাফসা, হ্যাঁ একদম জাফসা। হ্যাঁ, বলো তাড়াতাড়ি বলো। তাহলে এটা কী হবে? তাহলে কী হবে বলো? তাহলে এটা কী বোঝাচ্ছে? এটা সিম্পল ফর্মে আছে, ঠিক আছে। প্রথম ক্লাসটা কি? কোনো ফাইনিট ভার্ব নাই, কোনো কি নাই? ফাইনিট ভার্ব নাই, ঠিক আছে। ফাইনিট ভার্ব নাই। তাহলে এখানে আমার জন্য যেহেতু ফাইনিট ভার্ব এরকম নাই, নন ফাইনিট ভার্ব হিসেবে আমরা কি বসাবো? হ্যাভিং সেট বসাবো। কি বসাবো? হ্যাভিং সেট বসাবো। তাহলে দ্য সান হ্যাভিং সেট দে ওয়েন্ট হোম, ঠিক আছে। তখন আমার এটা বোঝা যাচ্ছে, তখন আমার পূর্ণ অর্থটা প্রকাশ পাচ্ছে। তাহলে আমি বসাবো দ্য সান হ্যাভিং সেট দে ওয়েন্ট হোম, দ্য সান হ্যাভিং সেট কি দে ওয়েন্ট হোম, ঠিক আছে। যেটা বললাম আর কি, এটা একটা ফাইনিট ভার্ব নাই, নন ফাইনিট ভার্ব হিসেবে আছে, এই জন্য। হাউ ডেস লার্নিং ইংলিশ, হাউ ডাস লার্নিং ইংলিশ, এটা আমাদের লাস্ট প্রশ্ন আজকে, আজকের লাস্ট প্রশ্ন। বলো হাউ ডেস লার্নিং ইংলিশ, হাউ ডেস লার্নিং ইংলিশ, হাউ ডেস লার্নিং ইংলিশ। কার ফোন কলের জন্য অপেক্ষা করেন? আমি তো কারোর জন্য অপেক্ষা করি না রে। আমি কারো ফোন কলের জন্য অপেক্ষা করি না, আমারও তো আনকমফোর্টেবল না, আমি তো অস্বস্তিকর অবস্থায় থাকি না। নীল শার্ট দিলে না, দিলে না নীল শার্ট পরতাম, কেমন হইব নীল শার্ট? ক হাউ ডেস বলো, হাউ ডেস লার্নিং ইংলিশ, হাউ ডেস লার্নিং ইংলিশ, হাউ ডেস লার্নিং ইংলিশ।
হ্যাঁ বলো বলো। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে একটা দীর্ঘ সময় মানে সুদূর অতীতে একটা জিনিস শুরু হয়েছে, ওই শুরু হওয়া জিনিসটা এখনো বর্তমান আছে। ঠিক আছে, হাউ লং মানে কত সময় ধরে তুমি কি এটা চলমান আছে। তাহলে একটা জিনিস যখন অতীতে শুরু হয়, একটা জিনিস যখন অতীতে শুরু হয়, সেই জিনিসটা যখন বর্তমান পর্যন্ত চলমান থাকে, তখন আমার হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি হচ্ছে, তখন আমার হবে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কী হবে, কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে ধরো হাউ এর পরে কী হবে, হাউ মাচ, এটা তো হবে না। হাউ মাচ টাইম কখনো হয় না, হাউ মেনি টাইমও কখনো হয় না। তাহলে হাউ লং হবে, হাউ কী হবে, হাউ লং হবে। আর হাউ লং আর ইউ এটাও হইতে পারে, হাউ লং হ্যাভ ইউ বিন হইতে পারে। তোমরা বলো কোনটা হবে, তোমরা বলো কোনটা হবে। ঠিক আছে, তোমরা বলো কোনটা হবে। হ্যাঁ, তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন। ঠিক আছে, হাউ লং হ্যাভ ইউ বিন। ঠিক আছে, এখন বলতে পারো ভাই আপনি বললেন কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কো, এই যে ভাই কন্টিনিউয়াস এই যে অপশনে কেন, এই যে কন্টিনিউয়াস তো এনে দেওয়া আছে। ঠিক আছে, অনেকের মনে প্রশ্ন যে ভাই বললেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভাইয়া এইটুকু হলো প্রেজেন্ট পারফেক্ট, আর এই যে কন্টিনিউয়াসের জন্য লার্নিং আছে। তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ। ঠিক আছে, হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ। আপনি মুসকি মুসকি আসেন কেন। ঠিক আছে, এই বুঝছস কিনা বলবান। এইটু ক্লিয়ার, দেখি আর কিছু আছে কিনা। তাহলে যেটা বললাম, সুদূর অতীতে কোনো জিনিস শুরু হয়ে যদি হয়, এর কাজটা যদি কি হয়, চলমান বোঝায়, তখন আমরা কি বুঝি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝি। কন্টিনিউয়াসের জন্য ওই লার্নিংটা আছে, আমার কন্টিনিউয়াসের জন্য কি আছে, লার্নিংটা আছে। ঠিক আছে, আর আগের টুকুর জন্য আমার কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, এই তাহলে এই জন্যই আমার কি হাউ লং হ্যাভ ইউ বিন। ঠিক আছে, পরে লার্নিং শেষ। এই হলো আমার শেষ সোনার বাংলাদেশ। তাহলে আমরা একটা সেশন পড়াইলাম, মানে মোটামুটি আজকে দেখাইলাম যে বাংলা বাংলা আর ইংরেজি ছবিতে কি আসে, বাংলার ইংলিশ সিইউতে কীভাবে আসে। হ্যাঁ, আর সিইউ এর জন্য আমরা কি বলছি, আমাদের যে গ্রুপটা আছে অবশ্যই কী হবে, সবাই জয়েন হবা। গ্রুপটা আছে সবাই জয়েন হবা, উপরে গ্রুপ আছে, উপরে গ্রুপ দেওয়া আছে, অবশ্যই জয়েন হবা। ঠিক আছে, হ্যাঁ এই বুঝছো কেন এইটুক, পিডিএফ এই পোস্টে অ্যাড করে দিবনি, যা পিডিএফ এত বেড়াই দিস না। ক্লিয়ার, একটা ছবি তুলে যাবো গা। আর কি বলছি, অবশ্যই অবশ্যই আমাদের গ্রুপটাতে যুক্ত হবে, অবশ্যই 3 জনকে ইনভাইট দিবা। এটা তোমার নিজের দায়িত্ব, তুমি দিলেও দিতে পারো, এটা তানভীর ভাইরা চাইছে তোমার কাছে, দায়বার মানে দায়বার বলতে হলে তোমার কাছে চাইতেই পারি আমরা, তোমার কাছে টাকা নিচ্ছি না, কিছু নিচ্ছি না, 3 জনের ইনভাইট দিতে বলছি, তোমার পরিচিত 3 জনকে ইনভাইট দিবা। ক্লিয়ার, ঠিক আছে, বুঝছো কিনা এটুকু বুঝছো। আচ্ছা, আরেকটা জয়েন যারা হয়েছে ভালো কথা, আর 3 জনকে ইনভাইট দিবা। আর বলছি টেবিল কন্টেস্ট, সবাই হলো অংশগ্রহণ করবা। টেবিল কন্টেস্ট, হ্যাশট্যাগ টেবিল কন্টেস্ট, হ্যাশট্যাগ ব্রাদার সেশন, একটা সুন্দর ক্যাপশন লিখবা তোমার যা মনে আসে। এরপর তোমার নিজের টেবিল, সেটা পড়ার টেবিল হতে পারে, যে বিছানা হতে পারে, সেটা চটি হতে পারে, পাটি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে না বসে পড়ো সেটাই তুমি দিবা। ঠিক আছে, ছবি যেমনই হোক কোনো সমস্যা নেই, নিজের এক্সপ্রেসটা প্রকাশ মানে নিজের মানে মনোভাবটা প্রকাশ করবা। ওকে, আরেকটা ব্যাপার হলো আমাদের কি গুচ্ছ আর কৃষি গুচ্ছ একটা কোর্স চলতেছে, যেটা ভর্তি হয়ে যেতে পারো। তানভীর ভাইরা কলেজে দিয়ে পড়ায়, ইনশাআল্লাহ কলেজে যেতে পারবে। ওকে, ঠিক আছে, এই যে হুজাইফা বলছি 20 জনের বেশি, ভাইয়া 4 জনকে ইনভাইট দিছি, ভেরি গুড। 3 জন দায়িত্ব, এরপরে বাকিটা তোমাদের ইচ্ছা, বাকিটা তোমাদের ইচ্ছা। ওকে, ঠিক আছে, চলো চলো। ওকে, আল্লাহ হাফেজ। ভেরি গুড, শিল্পী বলছে 5 জনকে দিছি, 11 জনকে দিছি। ঠিক আছে, বাচ্চা কাচ্চারা থাকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দিস দিস গুগল থেকে কপি করে দিস। এগ্রির ফি হলো 1699 টাকা, এগ্রির ফি হলো 1699 টাকা, কমই রাখছি। আমাদের কোর্স ফি সবার চেয়ে কম। ঠিক আছে, এখানে যতটা ডেডিকেশন পাবা তার চেয়ে কোর্স ফি খুবই কম। ঠিক আছে, আমার নাম্বার 01640780704। ঠিক আছে, 780704, এটা তানভীর ভাইয়ের নাম্বার, যে কোনো প্রয়োজনে নক করতে পারো। এটাতে বিকাশ আছে, নগদ আছে, টাকা পাঠায় এখানে স্ক্রিনশট দিলেই হবে। বিকাশ নগদ টাকা পাঠায় স্ক্রিনশট দিলে হবে। হ্যাঁ,
হিংসুক কেউ লাইক দেবে না, আরে দিবে দিবে, ঠিক আছে। এই আরে না, টেবিল গুছানো লাগবে, যার যা টেবিল আছে তাই দিবা, যার যেমনি টেবিল আছে তাই দিবা, ঠিক আছে, যার যেমনি টেবিল আছে তাই দিবা। আর লাইক কমেন্ট শেয়ার তোমার উপরে ডিপেন্ড করে, তুমি কতটা কারেক্ট করবা, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। ডেন্টাল আজকে রাতে একটা প্রশ্ন সলভ দিব। ওকে, আল্লাহ হাফেজ।